আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে নিউক্লিক অ্যাসিডের পরবর্তী যে অংশটা আছে আরএনএ, সেটা একটু পড়ার চেষ্টা করব। আমরা আগের ক্লাসে ডিএনএ পড়াইছিলাম, তো আজকে আমরা আরএনএটা কমপ্লিট করব। আশা করি আজকের পরে আরএনএ নিয়ে আপনাদের আর কোনো কমপ্লেন ইনশাল্লাহ থাকবে না। কাজটা করার চেষ্টা করবেন আর বই পড়ার চেষ্টা করবেন, তাহলেই হবে ইনশাল্লাহ। দেখি আমরা শুরু করি আমাদের আজকের টপিক, সেটা হলো আরএনএ। আরএনএ যদি আমরা বলি, আরএনএ কাকে বলে, সেটাই হচ্ছে আমাদের মেইন কথা। তো আরএনএ জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে আরএনএ জিনিসটা কি। তাহলে দেখেন, আমরা যদি বলি আরএনএ হলো, দেখেন আমরা যদি বলি আরএনএ, আরএনএ হলো নিউক্লিক অ্যাসিড। আরএনএ হলো নিউক্লিক অ্যাসিড। তাহলে এটা নিউক্লিয়াসের মধ্যে পাওয়া যায়, অথবা আমরা যদি বলি এটা নিউক্লিক অ্যাসিড। তো আমরা যদি বলি যে নিউক্লিক অ্যাসিড কি শুধু তাহলে আরএনএ, শুধুমাত্র একমাত্র নিউক্লিক অ্যাসিড কি আরএনএ? না, আরএনএ এর সাথে আরেকটা নিউক্লিক অ্যাসিড আছে, সেটা হলো ডিএনএ। তাহলে ডিএনএ কি? নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা কোন নিউক্লিক অ্যাসিডটাকে ডিএনএ বলবো, কোন নিউক্লিক অ্যাসিডটাকে আরএনএ বলবো, সেটা হচ্ছে আমাদের প্রথম কথাবার্তা। তো আসলে এখানে কোনটাকে আপনি ডিএনএ বলবেন, কোনটাকে আরএনএ বলবেন, সেটা আসলে আপনাদের এই জায়গায় নামের মধ্যেই বোঝা যাবে, নামের মধ্যেই লেখা আছে আপনি কোনটাকে ডিএনএ বলবেন, কোনটাকে আরএনএ বলবেন। যেমন আপনি যদি নাম দেখেন তাহলে বুঝতে পারবেন ডিএনএ আপনি কোনটাকে বলতে হবে, আরএনএ কোনটাকে বলতে হবে। এগুলো নামের মধ্যেই লেখা আছে। যেমন কি ডিএনএ, তাহলে ডিএনএ এর ফুল মিনিং কি? ডিএনএ মানে হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে দেখেন ডিএনএ মানে, দেখেন ডিএনএ মানে হলো টি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ যদি বলি, তাহলে এখানে কি থাকে? ডিএনএ এর মধ্যে ডিঅক্সি রাইবোজ থাকে, ডিএনএ এর মধ্যে ডিঅক্সি রাইবোজ থাকে। আর আরএনএ এর মধ্যে শুধুমাত্র রাইবোজ থাকে। ঠিক আছে? তাহলে যে নিউক্লিক অ্যাসিডে শুধু রাইবোজ থাকে সেটাকে বলা হবে আরএনএ, যেটার মধ্যে ডিঅক্সি রাইবোজ থাকে সেটাকে বলা হবে ডিএনএ। তা এই হচ্ছে একটা পার্থক্য বা একটা সংজ্ঞার বেসিক যদি বলি একটা। 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আমরা জানি নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেন ক্ষার থাকে। তাহলে যে নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেন ক্ষার হিসাবে থায়ামিন থাকে, যে নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেন ক্ষার হিসাবে থায়ামিন থাকে, সেটা হলো ডিএনএ। আর যে নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেন ক্ষার হিসাবে, যেমন আমরা যদি বলি নাইট্রোজেন ক্ষার, নাইট্রোজেন ক্ষার হিসাবে ইউরাসিল থাকে, ইউরাসিল, ইউরাসিল থাকে, সেটাকে বলা হবে আরএনএ। ঠিক আছে? আর আরেকটা লাস্ট পয়েন্ট আমরা বলতে পারি, যে নিউক্লিক অ্যাসিড হলো দ্বিসূত্রক সেটা হলো ডিএনএ, আর যে নিউক্লিক অ্যাসিড মেনলি একসূত্রক সেটা হলো আরএনএ। তার মানে আরএনএ সচরাচর একসূত্রক হয়, আরএনএ দ্বিসূত্রক হয় না। আরএনএ নরমালি কি হবে? একসূত্রক হবে। তাহলে আমরা যদি বলি আরএনএ কাকে বলে, তাহলে আরএনএ হলো নিউক্লিক অ্যাসিড যার সুগার হিসেবে নাইট্রোজেন, সুগার হিসেবে কি থাকে? রাইবোজ সুগার। এবং অন্যতম ক্ষার হিসেবে নাইট্রোজেন ক্ষার হিসেবে কি থাকে? ইউরাসিল থাকে। তাকে বলা হবে, তাকে বলা হবে কি? তাকে বলা হবে আরএনএ। তাহলে আমরা বলতে পারি আরএনএ হলো এক সূত্রক বিশিষ্ট নিউক্লিক অ্যাসিড। আরএনএ হলো এক সূত্রক বিশিষ্ট নিউক্লিক অ্যাসিড যার বলা হবে সুগার হিসাবে রাইবোজ সুগার থাকে এবং অন্যতম ক্ষার হিসাবে নাইট্রোজেন ক্ষার হিসাবে ইউরাসিল থাকে। তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি হচ্ছে আরএনএ। তাহলে ডিএনএ কাকে বলে? তাহলে ডিএনএ হলো যে নিউক্লিক অ্যাসিডের দ্বিসূত্রক যার সুগার হিসেবে ডিঅক্সি রাইবোজ সুগার থাকে এবং অন্যতম ক্ষার হিসেবে থায়ামিন থাকে, যা বংশগতীয় বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় বহন করে, সেটাকে বলা হবে ডিএনএ।
তাহলে আমরা আরএনএ এবং ডিএনএ এর এই ছোট জিনিসটা আমরা পড়লাম। তাহলে আপনি যদি বলেন, দেখেন এই জায়গায় একটু যদি আমরা দেখি, দেখেন এই জায়গায় আপনারা দেখতে পারবেন। তাহলে দেখেন এই জায়গায় এটা হলো ডিএনএ। তাহলে আমরা যদি বলি এই জিনিসটা হলো ডিএনএ। তাহলে ডিএনএ কয় সূত্রক? দ্বিসূত্রক। তাহলে এখানে একটা সূত্র, এখানে একটা সূত্র, দ্বিসূত্রক। তাহলে ডিএনএ তে কি আছে? থায়ামিন আছে। ঠিক আছে? তাহলে দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিড, দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিড এবং যার অন্যতম নাইট্রোজেন ক্ষার হিসেবে থায়ামিন থাকে এবং কি বলা হবে? সুগার হিসেবে আমরা যদি বলি ডিঅক্সিরাইবোজ সুগার থাকে, তাকে বলা হবে ডিএনএ। আর যেই নিউক্লিক অ্যাসিডটা এরকম এক সূত্রক, যেই নিউক্লিক অ্যাসিডটা এরকম এক সূত্রক এবং যেটাতে অন্যতম নাইট্রোজেন ক্ষার হিসাবে ইউরাসিল থাকে এবং যেটাতে কি আছে? যেটাতে রাইবোজ সুগার আছে, যেটাতে রাইবোজ সুগার আছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো আরএনএ। তাহলে আরএনএ মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে আরএনএ এর এই রাইবো ওয়ার্ডটা হচ্ছে কোত্থেকে আসছে? আরএনএ এর এই রাইবো ওয়ার্ডটা হচ্ছে রাইবোজ সুগার থেকে আসছে। তাহলে আরএনএ এর এই রাইবো ওয়ার্ডটা কোত্থেকে আসছে? রাইবোজ শর্করা বা রাইবোজ সুগার থেকে। তাহলে যে নিউক্লিক অ্যাসিডের শর্করা হিসাবে রাইবোজ থাকে সেটাই হলো আরএনএ। যে নিউক্লিক অ্যাসিডের শর্করা হিসাবে ডিঅক্সিরাইবোজ থাকে তাকে বলা হবে ডিএনএ। তাহলে আরএনএ তো অন্যতম নাইট্রোজেন ক্ষার হিসেবে থাকে ইউরাসিল, যেটা ডিএনএ তে পাওয়া যায় না। ডিএনএ তো অন্যতম নাইট্রোজেন ক্ষার হিসেবে থাকে থায়ামিন, যেটা কোথায় পাওয়া যায় না? যেটা আবার আরএনএ তে পাওয়া যাবে না। তাহলে আপনাদেরকে যদি আমরা একটা শর্টকাট পরীক্ষা নিই, তাহলে কোনটা ডিএনএ কোনটা আরএনএ? দেখেন, আমরা যদি বলি এই যে এখানে একটা মনে করেন আমরা সূত্র লিখলাম এ, দেখেন আমরা এখানে দিলাম এ টি সি, এরপরে দিলাম জি। তাহলে এখানে দিলাম টি এ জি সি। তাহলে এটা হলো 5 প্রাইম, এটা হলো 3 প্রাইম। হ্যাঁ, তাহলে এটা হলো এ নাম্বার সূত্র, এটা হলো আমরা যদি বলি এক্স নাম্বার সূত্র, আর এরপরে এটা হলো ওয়াই নাম্বার সূত্র। মনে করেন আমরা যদি বলি এটা হলো ওয়াই নাম্বার সূত্র, তাহলে এটা হলো মনে করেন ওয়াই নাম্বার সূত্র। ঠিক আছে? এটা হলো মনে করেন ওয়াই নাম্বার সূত্র। তাহলে এই যে ওয়াই নাম্বার সূত্র যেটা আছে, এখানে কোনটাকে, কোনটা আরএনএ কোনটা ডিএনএ? তাহলে এখানে আপনি যদি বলেন যে কোনটা আরএনএ বলবেন কোনটা ডিএনএ বলবেন, ওয়াই নাম্বার সূত্রটাকে কি বলবেন, এক্স নাম্বার সূত্রটাকে কি বলবেন? সিম্পল। দেখেন, যেহেতু এক্স নাম্বার সূত্রের মধ্যে থায়ামিন আছে এবং এটাতে দুইটা সূত্র, তার মানে এটা কি? ডিএনএ। যেহেতু ওয়াই নাম্বার সূত্রের মধ্যে শুধুমাত্র একটা সূত্র আছে এবং এখানে অন্যতম নাইট্রোজেন ক্ষার হিসাবে ইউরাসিল আছে, সেজন্য এটা কি? আরএনএ। তাহলে আরএনএ কাকে বলে? আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড, যা একসূত্রক নিউক্লিক অ্যাসিড, যার মধ্যে বলা হবে অন্যতম সুগার হিসাবে রাইবোজ সুগার এবং অন্যতম বেস হিসাবে কি থাকে? থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে, তাকে বলা হবে রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে আরএনএ এবং ডিএনএ এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য হলো ডিএনএ হলো দ্বিসূত্রক, আরএনএ কি? একসূত্রক। ঠিক আছে? তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের যেটা আসলে দরকার, যে জিনিসটা আমাদের এর পরবর্তী জানতে হবে, তাহলে আমরা আবার বলি, তাহলে আরএনএ কাকে বলে? তাহলে আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা হচ্ছে কি বলা হবে? যে নিউক্লিক অ্যাসিড এক সূত্রকার এবং যার অন্যতম কি বলা হবে? অন্যতম যার মধ্যে শর্করা হিসেবে রাইবোজ শর্করা থাকে। তাহলে যার মধ্যে শর্করা হিসাবে রাইবোজ শর্করা থাকে এবং যার মধ্যে অন্যতম ক্ষার হিসাবে ইউরাসিল থাকে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো আরএনএ। ঠিক আছে? তাকে আমরা বলবো কি? আরএনএ। আর ডিএনএ কাকে বলা হবে সেটা আমরাও অলরেডি বলে ফেলছি। তাহলে আপনারা এই জায়গা থেকে ডিএনএ এবং আরএনএ তিনটা পার্থক্য বলতে পারবেন। কি কি পার্থক্য? ডিএনএ দ্বিসূত্রক, আরএনএ একসূত্রক। ডিএনএ তে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে, আরএনএ তে রাইবোজ সুগার থাকে। ডিএনএ তে থায়ামিন থাকে, আরএনএ তে কি থাকে? ইউরাসিল থাকে। তাহলে আপনারা এই পার্থক্যগুলো কি করতে পারবেন? বলতে পারবেন। এখন আমরা যদি বলি আরএনএ এর রাসায়নিক গঠন যদি আমরা একটু দেখি, দেখেন এই হচ্ছে আরএনএ রাসায়নিক গঠন। তাহলে আরএনএ রাসায়নিক গঠন আমরা যদি বলি ডিএনএ এর মতো আরএনও পলিমার। ডিএনএ এর মতো কি? আরএনও কি? পলিমার। তাহলে আরএনএ যদি পলিমার হয়, আরএনএ এর মনোমার কি?
আরএনএ এর মনোমার হলো রাইবো নিউক্লিওটাইড। আরএনএ এর মনোমার হলো রাইবো নিউক্লিওটাইড। তাহলে আরএনএ, আমরা যদি বলি আরএনএ এর মনোমারও একটা কি নিউক্লিওটাইড। আরএনএ এর মনোমারও একটা কি নিউক্লিওটাইড। আমরা জানি যে কোনো নিউক্লিওটাইডের তিনটা জিনিস দ্বারা গঠিত, কি কি? একটা হচ্ছে সুগার বা শর্করা, 2 নম্বর হলো নাইট্রোজেন ক্ষার, 3 নম্বর হলো ফসফরিক অ্যাসিড। তাহলে আমরা জানি যে কোনো নিউক্লিওটাইড তিনটা জিনিস দ্বারা গঠিত। তাহলে আরএনএ যেহেতু নিউক্লিওটাইড দ্বারা গঠিত, সেজন্য আরএনএ এর মধ্যে আমরা কি পাবো? তিনটা জিনিস পাবো। কি কি? রাইবোস, শর্করা। প্রথম হলো শর্করা বা সুগার। তাহলে আরএনএ এর মধ্যে সুগার হিসেবে কি পাবো? রাইবোস। আর এর মধ্যে নাইট্রোজেন ক্ষার, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। কিন্তু আরএনএ তে থায়ামিনের পরিবর্তে কি পাবো? ইউরাসিল। এরপরে কি পাবো? ফসফরিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে কি আরএনএ এর রাসায়নিক গঠন। আমরা যদি রাইবোসটা একটু এঁকে দেখাই আপনাদেরকে, তাহলে দেখেন এই হচ্ছে রাইবোসটা। কেমন? এই হচ্ছে রাইবোস। ডিঅক্সি রাইবোসের 2 নম্বর কার্বনে কি থাকে না? ডিঅক্সি রাইবোসের 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে না। আর কোনো পার্থক্য নাই। ডিঅক্সি রাইবোসের 2 নম্বর কার্বনে কি থাকে না? অক্সিজেন থাকে না। এই যে 2 নম্বর কার্বনে যে অক্সিজেনটা আছে ডিঅক্সি রাইবোসে, দেখেন এই যে 2 নম্বর কার্বনে যে অক্সিজেনটা আছে, এটা অক্সিজেনটা থাকে না। এখানে শুধু কি থাকে? হাইড্রোক্সিল না থাকে, শুধু এইচ থাকে, মানে অক্সিজেন থাকে না। সেটা হলো ডিঅক্সি রাইবোস। তাহলে আমরা এতটুকু পর্যন্ত জানলাম। এর পরবর্তীতে আমাদের পরবর্তী পয়েন্ট, আরএনএ কয় প্রকার? এটা নিয়ে একটু প্রকার আসলে একটু মতপার্থক্য আছে। তারপরে আমরা বলবো আরএনএ 5 প্রকার। কেউ কেউ আরএনএ কে 3 প্রকার বলে। তো আমরা মেনলি 5 প্রকারই বলবো, আমাদের বইয়ে 5 প্রকার বলছে। তাহলে আসলে লাস্টের এই যে দুইটা আরএনএ কে অনেকে ধরে না, তাহলে আমরা ধরবো, তারপরে মনে রাখবো। তাহলে আরএনএ হচ্ছে 5 প্রকার। কি কি? এমআরএনএ। এমআরএনএ মানে কি? এমআরএনএ মানে হলো মেসেঞ্জার আরএনএ। তারপর হলো টিআরএনএ। টিআরএনএ মানে কি? ট্রান্সফার আরএনএ। এরপর হলো আরআরএনএ। আরআরএনএ মানে কি? রাইবোজোমাল আরএনএ। ঠিক আছে? তাহলে আমরা 3 ধরনের আরএনএ এখানে বললাম। এরপর জিআরএনএ মানে হলো জেনেটিক আরএনএ। জিআরএনএ মানে হলো জেনেটিক আরএনএ। আর মাইনর আরএনএ হচ্ছে একটা আলাদা একটা আরএনএ, আমরা পড়বো ইনশাল্লাহ। তাহলে মেসেঞ্জার, আমরা যদি বলি মেসেঞ্জার, মেসেঞ্জার মানে কি? বার্তাবহ। মেসেঞ্জার মানে হলো বার্তাবহ। ঠিক আছে? তাহলে আমরা বলি মেসেঞ্জারকে আমরা বার্তাবাহক বলতে পারবো। এরপর ট্রান্সফার। তাহলে আমরা যদি বলি ট্রান্সফার, যদি বলা হয় ট্রান্সফার, তাহলে এই ট্রান্সফার আর বাংলা যদি কি বলি আমরা? ট্রান্সফার যদি আমরা বলি পরিবাহক। ট্রান্সফারের বাংলা যদি আমরা বলি, তাহলে বলতে পারবো পরিবাহক। আর রাইবোজোমাল মানে রাইবোজোমাল। তাহলে যে আরএনএ রাইবোজোম গঠন করে, সেটাকে বলা হবে রাইবোজোমাল আরএনএ। আমরা জানি রাইবোজোমে কি আরএনএ এবং প্রোটিনের অনুপাত হচ্ছে 1:1। তাহলে রাইবোজোমে যদি আরএনএ এবং প্রোটিনের অনুপাত 1:1 হয়, তাহলে রাইবোজোমের মধ্যে যে আরএনএটা আমরা পাবো, সেটাকে বলা হবে রাইবোজোমাল আরএনএ। এটা সবচেয়ে বেশি পাওয়া যায়। আমাদের কোষের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় রাইবোজোমাল আরএনএ, যেটা হলো প্রায় 80 থেকে 90% পাওয়া যায়। তাহলে আমাদের এখানে বুঝতে হবে মেসেঞ্জার আরএনএ এবং ট্রান্সফার আরএনএ, এই দুটো আরএনএ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো আরএনএ নিয়ে আমাদের আসলে অনেক কনফিউশন, এগুলো আমাদেরকে সুন্দর করে বুঝতে হবে। তাহলে মেসেঞ্জার আরএনএ কাকে বলে? তাহলে যে আরএনএ বার্তা বাহক হিসেবে কাজ করে, বা যে আরএনএ বার্তা বহন করে, সেটাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ। ট্রান্সফার আরএনএ কাকে বলে? যে আরএনএ হচ্ছে পরিবহন করে, ট্রান্সফার করে, পরিবাহক হিসেবে কাজ করে, পরিবহন করে অথবা পরিবাহক হিসেবে কাজ করে। তাহলে মেসেঞ্জার, এই যে ট্রান্সফার আরএনএ কি পরিবহন করে? তাহলে আমরা শর্টকাটে লিখে রাখি, ট্রান্সফার আরএনএ হচ্ছে এমিনো অ্যাসিড পরিবহন করে। ট্রান্সফার আরএনএ হলো এমিনো অ্যাসিড পরিবহন করে। এরপর আমরা কি বলি? বার্তাবহ আরএনএ, এটা কি করে? সংবাদ বহন করে। কোত্থেকে সংবাদ বহন করে? ট্রান্সফার আরএনএ, মেসেঞ্জার আরএনএ কোত্থেকে সংবাদ নিয়ে আসে? ডিএনএ থেকে সংবাদ নিয়ে আসে। তাহলে এই ডিএনএ থেকে কি করে? ডিএনএ থেকে তথ্য নিয়ে আসে। তাহলে তথ্য বহন করে হচ্ছে ডিএনএ থেকে, যেই আরএনএ ডিএনএ থেকে তথ্য বহন করে, সেটাকে বলা হয় কি? মেসেঞ্জার আরএনএ। আর যে আরএনএ আর যে আরএনএ হচ্ছে, আমরা যদি বলি, দেখেন আমরা যদি বলি যে আরএনএ অ্যামিনো অ্যাসিড পরিবহন করে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সফার আরএনএ। আসলে এই জিনিসগুলো একটু ব্যাখ্যা করতে হবে, একটু ব্যাখ্যা করলে আমাদের জন্য সোজা হয়ে যাবে। তো আমরা যেটা বলতে যাচ্ছিলাম, সেটা যদি আমরা আবার বলি, দেখেন আমাদের প্রথম যেটা আসবে সেটা হলো মেসেঞ্জার আরএনএ। তো মেসেঞ্জার আরএনএ বলার আগে আমরা একটু জিনিস বলতে চাই আপনাদেরকে। দেখেন মেসেঞ্জার আরএনএ
বলার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই। দেখেন, মেসেঞ্জার আরএনএ, তো আমরা একটা এক্সট্রা স্লাইড নিয়ে নিলাম। মেসেঞ্জার আরএনএ, দেখেন আমরা যদি বলি, দেখেন আমাদের সকল বৈশিষ্ট্য, আমাদের সকল বংশগতীয় বৈশিষ্ট্য বা আমাদের জীবের সকল বৈশিষ্ট্য থাকে কোথায়? জীবের সকল বৈশিষ্ট্য থাকে হলো ডিএনএ তে। জীবের সকল বৈশিষ্ট্য এর সংকেত, জীবের সকল বৈশিষ্ট্যের সংকেত থাকে ডিএনএ তে, কেমন? আর জীবের, দেখেন জীবের সকল বৈশিষ্ট্যের সংকেত থাকে ডিএনএ তে, আর জীবের সকল বৈশিষ্ট্য প্রকাশিত হয় প্রোটিন তৈরির মাধ্যমে। প্রকাশিত হয় প্রোটিন তৈরির মাধ্যমে। প্রোটিন তৈরির মাধ্যমে। আমি আপনাদেরকে একটু বুঝাই বলি। মনে করেন একটা, এই যে বাদামি চুল, মনে করেন বাদামি চুল, তাহলে এই যে বাদামি চুলে হলো বাবার বাদামি চুল, তাহলে এই বাবার বাদামি চুল থেকে সন্তানের কি হলো? সন্তানেরও সেম বাদামি চুল হলো। তাহলে সন্তানেরও কি হলো? সেম, আমরা যদি বলি বাদামি চুল, অথবা আপনি যেভাবে বলেন আর কি। তাহলে এখন এই যে বাবার ডিএনএ এর মধ্যে কি ছিল? বাবার ডিএনএ এর মধ্যে বাদামি চুলের জন্য কি ছিল? সংকেত ছিল। তাহলে বাবার ডিএনএ এর মধ্যে কি ছিল? বাদামি চুলের জন্য সংকেত ছিল। তাহলে এই বাবার ডিএনএ থেকে সংকেতটা কোথায় চলে আসলো? সংকেতটা সন্তানের ডিএনএ তে চলে আসলো। তাহলে ডিএনএ কি করে? বংশগতীয় বৈশিষ্ট্যগুলো বহন করে। এখন পয়েন্ট হলো, এই যে বাবা এবং সন্তানের মধ্যে এই যে বাদামি চুল প্রকাশিত করলো, এই যে বাদামি চুল, এই বাদামি চুলের জন্য সংকেত কোথায় আছে? ডিএনএ তে আছে। তাহলে এখন ডিএনএ তে সংকেত থাকলে চুলটা বাদামি হয়ে যাবে, বা ডিএনএ তে সংকেত থাকলে চুলটা কালো হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। কখন হয়ে যাবে? সেই ডিএনএ সংকেত অনুযায়ী যদি প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনটাই কি করবে? চুলকে বাদামি করবে। তাহলে এই প্রোটিনটাই কি করবে? চুলকে বাদামি করবে। আর প্রোটিনটাই চুলকে কালো করবে। তাহলে ডিএনএ এর মধ্যে যত তত্ত্ব আছে, ডিএনএ এর মধ্যে যত তত্ত্ব বা সংকেত আছে, এই তত্ত্ব বা সংকেত যদি প্রকাশিত হইতে হয়, এই তত্ত্ব বা সংকেত যদি প্রকাশিত হতে হয়, তাহলে সেটা কি তৈরি করতে হবে? প্রোটিন তৈরি করতে হবে। যদি প্রোটিন তৈরি না করে, তাহলে এই তত্ত্ব বা সংকেত কি হবে না? প্রকাশিত হবে না। তো এখন প্রবলেম হলো, আসলে ছোটখাটো প্রবলেম যেটা, সেটা হলো এই যে ডিএনএ থাকে নিউক্লিয়াসে, ডিএনএ নিউক্লিয়াসের বাইরে আসে না, কেমন? আর প্রোটিন তৈরি হয় রাইবোজোমে। রাইবোজোম ছাড়া অন্য কোথাও প্রোটিন তৈরি হয় না। তাহলে ডিএনএ থাকে হচ্ছে নিউক্লিয়াসে, প্রোটিন তৈরি হয় রাইবোজোমে, আর রাইবোজোম থাকে হলো সাইটোপ্লাজমে। আমার কথা বুঝছেন? বোঝার চেষ্টা করেন। তাহলে খেয়াল করবেন, ডিএনএ থাকে কোথায়? নিউক্লিয়াসে। আর রাইবোজোম থাকে কোথায়? সাইটোপ্লাজমে। তাহলে এখন নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে যদি না আসতে পারে, তাহলে কি প্রোটিন তৈরি হবে? তাহলে এখন এই যে নিউক্লিয়াসের মধ্যে যে সংকেতটা আছে, নিউক্লিয়াসের ডিএনএ এর মধ্যে যে সংকেতটা আছে, সেই সংকেতটা যদি সাইটোপ্লাজমে না আসে, তাহলে প্রোটিন তৈরি হবে? হবে না। তাহলে আমাকে কি করতে হবে? ডিএনএ থেকে সংকেতটাকে কোথায় নিয়ে আসতে হবে? সাইটোপ্লাজমে নিয়ে আসতে হবে। এই ডিএনএ থেকে সংকেতকে সাইটোপ্লাজমে আনার যে দায়িত্ব, সেটাকে বলা হবে মেসেঞ্জার আরএনএ। তাহলে মেসেঞ্জার আরএনএ কি করে? এই যে ডিএনএ তে যে সংকেত থাকে, সেই সংকেত, ডিএনএ যেহেতু নিউক্লিয়াস থেকে বেরোতে পারে না, ডিএনএ যেহেতু নিউক্লিয়াস থেকে বেরোতে পারে না, সেজন্য ডিএনএ থেকে সংকেতটা কে নিয়ে আসবে? মেসেঞ্জার আরএনএ নিয়ে আসবে। মেসেঞ্জার আরএনএ সংকেতটা নিয়ে কোথায় চলে আসবে? রাইবোজোমে চলে আসবে। সে অনুযায়ী রাইবোজোম কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। তাহলে ডিএনএ তে যে সংকেত ছিল, সেই সংকেতটা প্রোটিন তৈরির মাধ্যমে কি হয়ে গেছে? প্রকাশিত হয়ে গেছে। আমি জিনিসটা আপনাদেরকে আবার একটু বলি, এটা একটু আপনারা কি করতে পারেন? পেঁচিয়ে বলতে পারেন। তাহলে দেখেন, আমি আবার বলি। প্রথম কথা হলো আমাদের, দেখেন প্রথম যে কথাটা আমরা যদি বলি, প্রথম কথা হলো আমাদের সকল বৈশিষ্ট্যের জন্য দায়ী হলো, দেখেন সকল বৈশিষ্ট্যের জন্য, যদি আমরা বলি সকল বৈশিষ্ট্যের জন্য আমাদের এখানে দায়ী হচ্ছে
দেখেন, সকল বৈশিষ্ট্যের জন্য আমরা যদি বলি দায়ী হলো ডিএনএ। সকল বৈশিষ্ট্যের জন্য, জীবের সকল বৈশিষ্ট্যের জন্য দায়ী হলো ডিএনএ। এখন এই ডিএনএ যেটা দায়ী, সেই ডিএনএ এর মধ্যে সংকেত থাকে, সেই ডিএনএটা থাকে নিউক্লিয়াসে। সেই ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসে। কিন্তু এই যে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থেকে সংকেতটা আসলে বাহিরে প্রকাশিত হতে পারে না। বাহিরে যখন প্রকাশিত হতে হবে সংকেত, তখন এটা প্রোটিন তৈরি করতে হবে। তাহলে যে কোনো সংকেত ডিএনএ এর মধ্যে যেটা আছে সেটা যদি বাহিরে প্রকাশিত হয় বা বাহ্যিকভাবে প্রকাশিত হতে হয়, তাহলে প্রোটিন তৈরি হতে হবে। মানে কেউ কালো হবে, কেউ লম্বা হবে, অথবা কেউ যদি বলা হয় কেউ চুলের কালার কালো হবে, কারো চুলের কালার সাদা হবে, বাদামি হবে। তো এই প্রতিটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য কি লাগতে হবে? প্রোটিন তৈরি করতে হবে। এখন ডিএনএ তো কি হতে পারে না, নিউক্লিয়াস থেকে বেরিয়ে প্রোটিন তৈরি করতে পারবে না। সেই জন্য ডিএনএ কি করে? একটা মধ্যবর্তী পন্থা অবলম্বন করে। মধ্যবর্তী পন্থা অবলম্বন কি? এই ডিএনএ হচ্ছে রাজা। এই রাজার যে তত্ত্ব সেটা হচ্ছে কে নিয়ে আসে? বার্তাবাহক নিয়ে আসে। বার্তাবাহক মানে কি? এমআরএনএ। তাহলে এমআরএনএ কি করে? এমআরএনএ আসলে নিজস্ব কিছু নাই। এমআরএনএ হলো ডিএনএ যা বলে সেই কথাটাই এমআরএনএ রাইবোজোমে নিয়ে আসে। তাহলে রাইবোজোম সেই অনুযায়ী কি করে? কাজ করে। তাহলে সেজন্য ডিএনএ থেকে বার্তা বহন করে কে? এমআরএনএ। যেহেতু ডিএনএ থেকে এমআরএনএ বার্তা বহন করে, সেজন্য এমআরএনএ কে কি বলা হয়? এমআরএনএ কে বলা হয় মেসেঞ্জার আরএনএ, অথবা কি বলা হবে? বার্তাবহ আরএনএ। যেহেতু ডিএনএ থেকে কি করে? এমআরএনএ বার্তা বহন করে, সেজন্য ডিএনএ থেকে যেহেতু এমআরএনএ বার্তা বহন করে, সেজন্য এটাকে কি বলা হবে? মেসেঞ্জার আরএনএ, অথবা কি? মেসেঞ্জার আরএনএ, অথবা কি? বার্তাবহ আরএনএ। তো আমরা যদি আরেকটু দেখি, খেয়াল করবেন, দেখেন, আমরা যদি আরেকটু দেখি, আমরা যদি আরেকটু দেখি তাহলে কি হবে? ডিএনএ, এই যে ডিএনএ তে যে সংকেত আছে, ডিএনএ তে যে সংকেত আছে, সংকেত, ঠিক আছে, তো সেই সংকেত কোথায় আসে? এমআরএনএ তে আসে। তাহলে ডিএনএ তে যে সংকেত আছে সেই সংকেত কোথায় আসে? এমআরএনএ তে আসে। তাহলে এই যে ডিএনএ থেকে সংকেতটা কে নিয়ে নেয়? এমআরএনএ নিয়ে নেয়। এমআরএনএ সেই সংকেত অনুযায়ী কি তৈরি করে? সেই সংকেত অনুযায়ী প্রোটিন তৈরি করে। তাহলে সেই সংকেত অনুযায়ী রাইবোজোমে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। এই প্রোটিন যখন তৈরি হয় তখন কি হয়? সংকেত বাহ্যিকভাবে প্রকাশিত হয়। সংকেত কি হয়? বাহ্যিকভাবে প্রকাশিত হয়। তাহলে বাহ্যিকভাবে প্রকাশিত হইতে হলে কি লাগবে? আমার প্রোটিন তৈরি করতে হবে। তাহলে এই জিনিসটা আমাকে আসলে খুব সিগনিফিকেন্টলি বুঝতে হবে। তাহলে ডিএনএ থেকে যখন কি হয়? এমআরএনএ তৈরি হয়, সেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। কেমন? আর এমআরএনএ থেকে যখন রাইবোজোমে, এই যে এই পুরো জিনিসটা হয় রাইবোজোমে, পুরো জিনিসটা হয় রাইবোজোমে। এমআরএনএ থেকে রাইবোজোমে যখন প্রোটিন তৈরি হয়, তখন সেটাকে বলা হয় ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশন কাকে বলে, ট্রান্সক্রিপশন কাকে বলে আমাদেরকে জানতে হবে। ট্রান্সক্রিপশন কাকে বলে? ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে রাইবোজোমে প্রোটিন তৈরির প্রক্রিয়া কি বলা হয়? ট্রান্সলেশন। তাহলে আমাকে এখন বলেন, এই যে এমআরএনএ তৈরি হওয়ার কারণ কি? কারণ হলো ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। তাহলে ডিএনএ নিউক্লিয়াসের কি হয় না? বাহিরে বের হয় না। তাহলে ডিএনএ যখন নিউক্লিয়াস থাকে, তাহলে আমাদের প্রোটিন তৈরি হবে কোথায়? রাইবোজোমে। রাইবোজোম কোথায় থাকে? সাইটোপ্লাজমে। তাহলে রাইবোজোম কোথায় থাকে? সাইটোপ্লাজমে। তাহলে এই নিউক্লিয়াস থেকে সংকেতটা কোথায় নিয়ে যেতে হবে? সাইটোপ্লাজমে নিয়ে যেতে হবে। তাহলে নিউক্লিয়াস থেকে সংকেতটা সাইটোপ্লাজমে কে নিয়ে যায়? এমআরএনএ। তাহলে এখন বলেন, এমআরএনএ নিজস্ব কোনো ক্ষমতা আছে? না। এটা কি? এটা কার কার কথা মতো চলে? ডিএনএ এর কথা মতো চলে। ঠিক আছে? তাহলে এখানে নিউক্লিয়াস হলো রাজা, এমআরএনএ হলো বার্তাবাহক, আর রাইবোজোম হলো কি? কর্মচারী। তাহলে মানে রাজা, রাজা মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াস হচ্ছে ডিএনএ। তাহলে ডিএনএ বা রাজা যে কথাটা বলবে সেই কথাটা কি করবে? বহন করবে কে? এমআরএনএ। এমআরএনএ বহন করে কাকে দিবে? সৈন্য, অথবা আমরা যদি বলি কি প্রজা, অথবা আমরা বলি কর্মচারী। কে কর্মচারী? রাইবোজোম। সে রাইবোজোম সে কর্মচারী অনুযায়ী কি করবে? প্রোটিন তৈরি করবে। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। কেমন? আপনারা যদি না বুঝেন জিনিসটা, একটু আহ 2বার করে দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন আমাদের পরবর্তী পয়েন্ট, সেটা হলো
এখানে লেখা আছে মেসেঞ্জার আরএনএ অথবা এমআরএনএ কাকে বলে। তাহলে যে সকল আরএনএ নিউক্লিয়াসে অবস্থিত ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে সৃষ্টি হয়, তাহলে কোত্থেকে সৃষ্টি হয়? নিউক্লিয়াসে অবস্থিত ডিএনএ থেকে কি হয়? ট্রান্সক্রিপশনের মাধ্যমে সৃষ্টি হয় এবং ডিএনএ থেকে প্রোটিন তৈরির সংকেত বহন করে এবং রাইবোজোমে সে অনুযায়ী কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। তাকে কি বলা হয়? মেসেঞ্জার আরএনএ। প্রতিটা ওয়ার্ড আমরা ব্যাখ্যা করছি। তাহলে মেসেঞ্জার আরএনএ মানে বার্তাবহ আরএনএ। তাহলে যেটা আমরা যদি বলি ডিএনএ তে কি পাওয়া যায়? ডিএনএ তে সংকেত পাওয়া যায়। কি সংকেত? প্রোটিন তৈরির সংকেত। সেই সংকেত ডিএনএ থেকে কোথায় নিয়ে আসে? এমআরএনএ তে নিয়ে আসে। এমআরএনএ সেই সংকেত অনুযায়ী কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। তাহলে আমরা যদি বলি যেই আরএনএ নিউক্লিয়াসে অবস্থিত ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কি হয়? তৈরি হয় এবং ডিএনএ থেকে প্রোটিন তৈরির সংকেত বহন করে। তাহলে এই যে ডিএনএ এর মধ্যে যে প্রোটিন তৈরির সংকেত, তাহলে সংকেতটা কিসের? প্রোটিন তৈরির। সেই ডিএনএ থেকে প্রোটিন তৈরির সংকেতটা কে বহন করে? এমআরএনএ সেই সংকেত কি করে? বহন করে। তাহলে এই সংকেত বহন করে রাইবোজোমে কি তৈরি করে? রাইবোজোমে প্রোটিন তৈরি করে। তাকে আমরা কি বলি? রাইবোজোম আমরা প্রোটিন তৈরি করে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি মেসেঞ্জার আর। তাহলে যে আরএনএ, বোঝার চেষ্টা করবেন, যে আরএনএ বলা হবে ডিএনএ থেকে কি হবে? ট্রান্সক্রিপশনের মাধ্যমে সৃষ্টি হবে এবং ডিএনএ থেকে প্রোটিন তৈরির সংকেত, এই যে ডিএনএ এর মধ্যে প্রোটিন তৈরির যে সংকেত আছে সেটা বহন করবে, সে অনুযায়ী কি করবে? রাইবোজোম প্রোটিন তৈরি করবে। তাকে আমরা কি বলবো? মেসেঞ্জার আরএনএ। ঠিক আছে? এরপরে যদি আমরা বলি, দেখেন এই জিনিসটা একটা আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। এটার এখানে একটা শর্টকাট ভিডিও থাকার কথা। যদি ভিডিওটা থাকে আমি আপনাদেরকে দেখাই যে আসলে আচ্ছা, না ভিডিওটা আমার কাছে নাই অ্যাকচুয়ালি, তো আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আচ্ছা, এটা আমরা পরের ক্লাসে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো কি, আমরা কি পড়াচ্ছিলাম? আমরা পড়াচ্ছিলাম এমআরএনএ। ঠিক আছে? তো আমরা এমআরএনএ যেটা পড়াচ্ছিলাম সেটা যদি আমরা দেখি একটু করে, তাহলে দেখেন এই হচ্ছে আমাদের সেই এমআরএনএ অথবা মেসেঞ্জার আরএনএ। তাহলে আমরা আবার যদি একটু ব্যাখ্যা করি, তাহলে যে সকল আরএনএ ডিএনএ থেকে প্রোটিন তৈরির সংকেত বহন করে, তাহলে ডিএনএ তে যে সংকেত পাওয়া যায় সেটা কিসের সংকেত? প্রোটিন তৈরির সংকেত। তাহলে আমরা ডিএনএ তে কি পাবো? প্রোটিন তৈরির সংকেত পাবো। সেই প্রোটিন তৈরির সংকেত কে নিয়ে আসবে? এমআরএনএ নিয়ে আসবে। কিসের মাধ্যমে? ট্রান্সক্রিপশনের মাধ্যমে। এমআরএনএ সেই প্রোটিন তৈরির সংকেত কোথায় নিয়ে যাবে? রাইবোজোমে নিয়ে যাবে। রাইবোজোমে তখন কি হবে? সেই সংকেত অনুযায়ী কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। তাহলে এটাই বলা হয়েছে। তাহলে যে সকল আরএনএ নিউক্লিয়াসে অবস্থিত ডিএনএ থেকে কি হয়? ট্রান্সক্রিপশনের মাধ্যমে সৃষ্টি হয়। ডিএনএ থেকে প্রোটিন তৈরির সংকেত বহন করে এবং রাইবোজোমে সে অনুযায়ী কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। তাকে আমরা কি বলি? মেসেঞ্জার আরএনএ। এরপরে যদি আমরা বলি, দেখেন এমআরএনএ এর প্রধান কাজ হলো ডিএনএ থেকে জেনেটিক তথ্য। জেনেটিক তথ্য মানে প্রোটিন তৈরির সংকেত। জেনেটিক তত্ত্ব বলতে কি বোঝানো হয়? প্রোটিন তৈরির সংকেত। কারণ আপনি যত বৈশিষ্ট্য আছে সকল বৈশিষ্ট্য প্রকাশিত হবে কিসের মাধ্যমে? প্রোটিন তৈরির মাধ্যমে। তাহলে এরপর দেখেন রাইবোজোমের কাছে নিয়ে যাওয়া হয়, যার সাহায্যে রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষণ করতে পারে। তাহলে এমআরএনএ একজন বার্তাবাহক, সে প্রোটিন সংশ্লেষণের বার্তা নিয়ে রাইবোজোমের কাছে আসে। ঠিক আছে? তাহলে প্রোটিন সংশ্লেষণের বার্তা আমরা কোথায় পাবো? ডিএনএ তে পাবো। তাহলে ডিএনএ সরাসরি কোথায় আসতে পারে না? রাইবোজোমের কাছে আসতে পারে না। কেন? রাইবোজোম কোথায় থাকে? সাইটোপ্লাজমে। ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসে। তাহলে তাদের মধ্যবর্তী একটা কি লাগবে? বার্তাবাহক লাগবে। সেই বার্তাবাহকের নাম কি? এমআরএনএ। তাহলে বার্তাবাহক কি করে? ডিএনএ এর মধ্যে যে যে কথাগুলো লেখা আছে সেগুলো কি কোথায় নিয়ে আসে? এমআরএনএ নিয়ে আসে। এমআরএনএ হুবহু সেম কথাগুলো কাকে বলে? রাইবোজোমকে বলে। রাইবোজোম সে কথা অনুযায়ী কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। ঠিক আছে?
এই হচ্ছে আমাদের কথা। এখন দেখেন, তাহলে এখানে একটু করে কথা বলা আছে, এই ছোট করে একটু জিনিস দেওয়া আছে। হ্যাঁ, এটা আপনারা একবার দেখে নিবেন, তাহলে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে দেখেন, ডিএনএ এর মধ্যে যত সংকেত আছে সেই সংকেত কোথায় যাবে? আরএনএ তে যাবে। আরএনএ সেই সংকেত অনুযায়ী কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। ঠিক আছে, তাহলে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এগুলো এখানে লেখা আছে। আচ্ছা, এরপরে দেখেন, আমরা যদি বলি পরবর্তী পয়েন্ট, পরবর্তী যে পয়েন্টটা আমাদের আসলে লাগবে সেটা হচ্ছে, দেখেন পরবর্তী যে পয়েন্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, দেখেন এখানে লেখা আছে, তাহলে এরা নিউক্লিয়াস থেকে, তার মানে কি এমআরএনএ, এমআরএনএ নিউক্লিয়াস, নিউক্লিয়াস মানে কি নিউক্লিয়াসের কোন অংশ? ডিএনএ থেকে। এমআরএনএ নিউক্লিয়াসের ডিএনএ থেকে জেনেটিক বার্তা, জেনেটিক বার্তা মানে প্রোটিন তৈরির কি সংকেত, জেনেটিক বার্তা মানে কি প্রোটিন তৈরির সংকেত, জেনেটিক বার্তা মানে কি প্রোটিন তৈরির সংকেত। তাহলে প্রোটিন তৈরির সংকেত কোথায় নিয়ে যায়? রাইবোজোমে নিয়ে যায়। কেন? রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। কারণ রাইবোজোম কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। যেহেতু রাইবোজোম প্রোটিন তৈরি করে, সেজন্য ডিএনএ থেকে বার্তাগুলো কোথায় নিয়ে যাওয়া হয়? রাইবোজোমে নেওয়া হয়। তাহলে কোষের মোট আরএনএ এর কত পার্সেন্ট? এটা 5 থেকে 10%। এবং এই আরএনএ অত্যন্ত ক্ষণস্থায়ী, মানে প্রোটিন তৈরি শেষ হয়ে গেলেই কি হয়ে যায়? আরএনএটা, প্রোটিন তৈরি শেষ হয়ে গেলে আরএনএটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এর পরবর্তী পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর পরবর্তী যে পয়েন্টটা আসবে আমাদের এখানে, সেটা হলো এই যে এই জিনিসটা, এখানে একটা ওয়ার্ড লেখা আছে কোডন। তো এই কোডনটা অ্যাকচুয়ালি আমাকে বুঝতে হবে, কোডনটা অ্যাকচুয়ালি কি। দেখেন, আমরা যদি বলি, বোঝার চেষ্টা করবেন। দেখেন, এটা হলো একটা এমআরএনএ, নিচের দিকে যেটা আছে এটা হলো একটা এমআরএনএ। তাহলে এমআরএনএ তে এই যেগুলো হলো নাইট্রোজেন ক্ষার, জি ইউ সি, সি এ জি, জি এ জি, এগুলো হলো নাইট্রোজেন ক্ষার। এই যে তিনটা নাইট্রোজেন ক্ষার মিলে একটা কিসের সংকেত বহন করে? অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে। আমি আপনাদেরকে জিনিসটা একটু বুঝাই বলি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন, আমরা এই জিনিসটা বোঝার জন্য একটা ছোট করে একটু পিছনে ফেরত যাব। আমরা আসলে প্রোটিন কি জিনিস তাকে একটু দেখব। তাহলে আমরা যদি বলি প্রোটিন, প্রোটিন কি জিনিস? প্রোটিন কি অ্যাকচুয়ালি বলেন তো, কে বলতে পারবেন? আমি জানি আপনারা সবাই বলতে পারবেন। প্রোটিন হলো কি? প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিডের পলিমার। প্রোটিন হলো কি? অ্যামিনো অ্যাসিডের পলিমার। তার মানে অসংখ্য অ্যামিনো অ্যাসিড যখন পরস্পর যুক্ত হয় তখন কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। অসংখ্য অ্যামিনো অ্যাসিড যখন কি হয়? পরস্পর যুক্ত হয় তখন কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। তাহলে আমরা যদি বলি, মনে করেন অ্যামিনো অ্যাসিড কি আছে, এই যে এগুলো মনে করেন অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এই যে এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা এইটা। তাহলে এরকম অসংখ্য অ্যামিনো অ্যাসিড যখন পরস্পর যুক্ত হয় তখন কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। তাহলে অ্যামিনো অ্যাসিড গুলো পরস্পর যুক্ত হয় কিসের মাধ্যমে? এই যে অ্যামিনো অ্যাসিড গুলো পরস্পর যুক্ত হয় কিসের মাধ্যমে? পেপটাইড বন্ধন। এই যে এটাকে বলা হবে পেপটাইড বন্ধন। অ্যামিনো অ্যাসিড গুলো পরস্পর যুক্ত হয় কিসের মাধ্যমে? পেপটাইড বন্ধনের মাধ্যমে। তাহলে অসংখ্য অ্যামিনো অ্যাসিড যখন কি হবে? পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হবে, তখন সেটাকে আমরা কি বলবো? প্রোটিন বলবো। তাহলে দেখেন, এই যে হলো পেপটাইড বন্ধন, এটা হলো পেপটাইড বন্ধন। তাহলে অসংখ্য অ্যামিনো অ্যাসিড যখন পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হবে তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো, অসংখ্য অ্যামিনো অ্যাসিড যখন কি হবে? পেপটাইড বন্ধনের মাধ্যমে তৈরি হবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে, পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হবে, সেটাকে আমরা বলবো প্রোটিন। তাহলে আমরা যেই প্রোটিনটা তৈরি করতে চাচ্ছি, সেই প্রোটিন তৈরি করতে কি লাগবে? অ্যামিনো অ্যাসিড লাগবে। অ্যামিনো অ্যাসিড ছাড়া কি প্রোটিন তৈরি হবে? হবে না। মনে করেন এখানে 100টা অ্যামিনো অ্যাসিড আছে। তো এই 100টা অ্যামিনো অ্যাসিড যদি থাকে, তাহলে এই 100টা অ্যামিনো অ্যাসিড পরস্পর যুক্ত হলে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। তাহলে 100টা অ্যামিনো অ্যাসিড পরস্পর যুক্ত না হলে প্রোটিন তৈরি হবে? হবে না। তাহলে আমি কয়েকটা অ্যামিনো অ্যাসিডের নাম বলি, বোঝার চেষ্টা করবেন। মনে করেন একটা অ্যামিনো অ্যাসিড হচ্ছে, আমরা যদি বলি অ্যালানিন, অ্যালানিন। ঠিক আছে, এটা আমরা 1 নাম্বার অ্যামিনো অ্যাসিড কাউন্ট করলাম। 2 নাম্বার অ্যামিনো অ্যাসিড মনে করলাম, আমরা বললাম যে হচ্ছে কি, এরপরে হলো, তো প্রথম হচ্ছে আমরা মনে করলাম কি? অ্যালানিন। 2 নাম্বার আমরা মনে করলাম মিথিওনিন।
এটা একটা 2 নাম্বার অ্যামিনো অ্যাসিড মিথিওনিন। 3 নাম্বার অ্যামিনো অ্যাসিড আমরা মনে করলাম প্রোলিন। ঠিক আছে, তাহলে 4 নাম্বার অ্যামিনো অ্যাসিড আমরা বললাম বেলিন। 5 নাম্বার অ্যামিনো অ্যাসিড আমরা মনে করলাম, ঠিক আছে, টাইরোসিন। 6 নাম্বার অ্যামিনো অ্যাসিড আমরা মনে করলাম আর্জিনিন। তাহলে আমরা কয়টা অ্যামিনো অ্যাসিড পাইলাম? 6টা অ্যামিনো অ্যাসিড। বোঝার চেষ্টা করবেন, তাহলে আমাদের জন্য ইজি হবে। তাহলে দেখেন, এই যে আমরা মনে করলাম প্রোটিন তৈরি করলাম, এটা হলো প্রোটিন 1, এটা হলো প্রোটিন 1, এটা মনে করেন প্রোটিন 2। তাহলে দেখেন, আমরা প্রোটিন 1 তৈরি করলাম এরকম 2 নাম্বার অ্যামিনো অ্যাসিড, 1 নাম্বার, এরপর 3, এরপর 4, এরপরে 5, এরপরে 6। তাহলে এরপরে এরকম অসংখ্য অ্যামিনো অ্যাসিড আমরা যুক্ত করলাম, তাহলে এটা একটা প্রোটিন তৈরি হলো। এরপরে 1 নাম্বার প্রোটিনটা আমরা কিভাবে তৈরি করলাম, 2 নাম্বার প্রোটিনটা আমরা কিভাবে তৈরি করলাম? দেখেন, 2 নাম্বার প্রোটিনটা আমরা তৈরি করলাম হচ্ছে একটু একটু ডিফারেন্ট ভাবে কিরকম? যেমন 2 নাম্বার প্রোটিনটা আমরা তৈরি করলাম 2 নাম্বার অ্যামিনো অ্যাসিড দিয়ে, তার মানে কি মিথিওনিন প্রথমে, এরপরে দিলাম আমরা কি 3 মানে কি প্রোলিন, ঠিক আছে, এরপর আমরা দিলাম কি 6 মানে আর্জিনিন, এরপর আমরা দিলাম হলো 1, ঠিক আছে, এরপরে দিলাম আমরা 4, এরপরে দিলাম আমরা 5। তাহলে এরকম করে বললাম। তাহলে দেখেন, 1 নাম্বার প্রোটিন যেটা, সেটাতে অ্যামিনো অ্যাসিডের সজ্জা, 2 নাম্বার প্রোটিনে কি অ্যামিনো অ্যাসিডের সজ্জা একই? তাহলে 1 নাম্বার প্রোটিনে অ্যামিনো অ্যাসিড গুলো যেভাবে সজ্জিত হয়েছে, 2 নাম্বার প্রোটিনে অ্যামিনো অ্যাসিড গুলো কি একইভাবে সজ্জিত হয়েছে? খেয়াল করে দেখেন তো ভালোভাবে। 1 নাম্বার প্রোটিনে অ্যামিনো অ্যাসিড গুলো যেভাবে সজ্জিত হয়েছে, 2 নাম্বার প্রোটিনে অ্যামিনো অ্যাসিড গুলো কি একইভাবে সজ্জিত হয়েছে? হয়নি। তাহলে 1 নাম্বার প্রোটিনের যে বৈশিষ্ট্য, 2 নাম্বার প্রোটিনের কি সেম বৈশিষ্ট্য হবে? অবশ্যই না। 1 নাম্বার প্রোটিন এবং 2 নাম্বার প্রোটিনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হবে। তাহলে এই অ্যামিনো অ্যাসিডের যখন অ্যামিনো অ্যাসিডের যে সিকোয়েন্স, সেটা যখন উল্টাপাল্টা হয়ে যায়, তখন কি হয়ে যায়? তখন প্রোটিনের বৈশিষ্ট্যের পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি, তাহলে এই প্রোটিন তৈরির সময় অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ। বোঝার চেষ্টা করবেন। তাহলে আমরা আবার বলি, মনে করেন প্রোটিন কি? পলিমার। তো প্রোটিন তৈরি হয় কি দিয়ে? অ্যামিনো অ্যাসিড দিয়ে। তাহলে আমরা যদি মনে করি যে মিনিমাম 100টা অ্যামিনো অ্যাসিড দিয়ে কি তৈরি হচ্ছে? প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে এখন এই 100টা অ্যামিনো অ্যাসিড পরস্পর যখন যুক্ত হয়, তখন কি হয়? প্রোটিন তৈরি হয়। পরস্পর কিভাবে যুক্ত হয়? পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। তো এখন এই যে 100টা অ্যামিনো অ্যাসিড, 1 থেকে 100টা মনে করেন সিকোয়েন্সে যখন যুক্ত হবে, যেই প্রোটিন তৈরি হবে উল্টা সিকোয়েন্সে যুক্ত হলে, মনে করেন 100কে 1 নাম্বারে রেখে এরপরে যদি বলা হয় যে 10, 20, 15 এরকম উল্টা পাল্টা সিকোয়েন্সে যখন আপনি যুক্ত করবেন, তখন কি হবে না? একই ধরনের প্রোটিন তৈরি হবে না। আমি আপনাকে একটু সহজ উদাহরণ দিই। মনে করেন আপনারা যারা গরুর মাংস খান, দেখবেন গরুর মাংসের মধ্যে আমরা যদি বলি ফুসফুস, ঠিক আছে, এরপর হলো কলিজা, ঠিক আছে, এরপরে যদি আমরা বলি জিহ্বা, এরপর যদি আমরা বলি রানের মাংস, এই প্রতিটাই হলো প্রোটিন। প্রতিটা কি একই রকম? প্রতিটা কিন্তু একই রকম না। প্রতিটার স্বাদও আলাদা, প্রতিটার গঠনও আলাদা, প্রতিটা ডিফারেন্ট। আমরা বুঝতে পারি যে কোনটা ফুসফুস, কোনটা কলিজা, কোনটা জিহ্বা, কোনটা সলিড মাংস। কেন বুঝতে পারি? কারণ এগুলোর গঠন আলাদা। তাহলে প্রোটিন মানে অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সমষ্টি, কিন্তু অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স গুলো যখন পরিবর্তন হবে, তখন প্রোটিনের গঠন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। এখন আমাকে বলেন, এই যে এই অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স গুলা কে মেনটেন করবে? এই যে এখানে 2 নাম্বারে যে মিথিওনিন, এই যে 2 নাম্বার অ্যামিনো অ্যাসিড, এটা প্রথমে যুক্ত হবে। তারপর 3 নাম্বার অ্যামিনো অ্যাসিড প্রোলিন, এই প্রোলিন এর 2 নাম্বারে যুক্ত হবে। তাহলে এই যে এই সিকোয়েন্সটা কে মেনটেন করবে? আসলে এই সিকোয়েন্সটা মেনটেন করবে হচ্ছে এমআরএনএ। তাহলে এমআরএনএ তে যে কি থাকে, এমআরএনএ তে যে কোড বা সংকেত থাকে, সেই কোড বা সংকেত অনুযায়ী কি তৈরি হয়? এই কি বলা হবে? অ্যামিনো অ্যাসিড গুলো পরস্পর যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এআই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমি আপনাকে দেখাই, আপনি বোঝার চেষ্টা করেন। কেমন? দেখেন, এই যে এই 3টা নাইট্রোজেন ক্ষার মিলে একটা কোডন তৈরি হয়।
আর এই কোডন একটা অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে। আমার কথা বুঝছেন? তাহলে mRNA-তে অবস্থিত 3টা নাইট্রোজেন ক্ষার সমষ্টিগতভাবে আমরা কি বলবো? একটা কোডন। এই কোডন একটা কি করে? অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে। তাহলে এই কোডন যদি আর্জিনিনকে বহন করে তাহলে এখানে আর্জিনিন আসবে। এই কোডন যদি কি হয়? মিথিওনিনকে বহন করে, এখানে মিথিওনিন আসবে। এই কোডন যদি কি করে? বেলিনকে বহন করে, এখানে বেলিন আসবে। তাহলে কোডনের কাজ কি? কোডন হলো অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে। তাহলে এই যে এটা আরেকটা কোডন, এটা আরেকটা অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করবে। এই যে এটা আরেকটা কোডন, এটা আরেকটা অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে, যেমন এটা গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে। এরপরে দেখেন এটা, এই যে এটা আরেকটা কোডন, এটা আরেকটা অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে। এই যে এটা আরেকটা কোডন, এটা আরেকটা অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে। তাহলে আমরা কি বললাম? তাহলে mRNA তে দেখেন mRNA এর মধ্যে থাকা নাইট্রোজেন গঠিত ক্ষারগুলো ছোট ছোট গ্রুপে ভাগ করা হয়। তাহলে এই নাইট্রোজেন গঠিত ক্ষারগুলো ছোট ছোট গ্রুপ মানে কি? তিনটা তিনটা করে গ্রুপে ভাগ করা হয়। এদের প্রত্যেকটি গ্রুপে 3টা করে নাইট্রোজেন ক্ষার থাকে এবং প্রত্যেকটি গ্রুপকে বলা হয় কি? কোডন। তাহলে এই যে mRNA তে যে 3টা করে নাইট্রোজেন ক্ষার আছে, এই 3টা করে নাইট্রোজেন ক্ষারকে আমরা কি বলবো? কোডন বলবো। কেন কোডন বলবো? কারণ এই 3টা নাইট্রোজেন ক্ষার কি করে? একটা অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে। তাহলে mRNA তে অবস্থিত 3টা নাইট্রোজেন ক্ষার একটা অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে, এই জন্য একে আমরা কি বলি? কোডন বলি। ঠিক আছে? এই কোডন অনুযায়ী কি করে? অ্যামিনো অ্যাসিড গুলো পরস্পর যুক্ত হয়। এই যে আমরা এখানে একটা সিকোয়েন্স দেখাইছিলাম আপনাদেরকে, দেখেন এই যে এখানে একটা সিকোয়েন্স দেখাইছিলাম। তাহলে এই সিকোয়েন্সের পরিবর্তনটা কেন হয়েছে? এই সিকোয়েন্সের পরিবর্তনটা হচ্ছে কোডনের কারণে হয়েছে। ঠিক আছে? তাহলে আমি আপনাদেরকে একটু আরো সহজ করে বুঝাই বলি। মনে করেন আমরা যদি বলি AUG, AUG দিয়ে হলো মিথিওনিনকে নির্দেশ করি আমরা। মিথিওনিন কেমন? আমরা যদি বলি যে AUG, আমরা মিথিওনিনকে নির্দেশ করি। এরপর মনে করেন USC, এটা আমরা বোঝার জন্য বললাম, এটা মনে করেন আমরা প্রোলিন নির্দেশ করি। তাহলে আমি যদি দুইটা mRNA বলি, তাহলে এখানে একটা mRNA, এটা হলো একটা mRNA। তাহলে দেখেন এখানে হচ্ছে AUG, এরপরে GG, এরপরে আমরা বললাম UAC। তাহলে দেখেন এখানে 1 নাম্বার অ্যামিনো অ্যাসিড কি? মিথিওনিন। তাহলে 1 নাম্বার অ্যামিনো অ্যাসিড মিথিওনিন। এরপর 3 নাম্বার অ্যামিনো অ্যাসিড কি? প্রোলিন। তাহলে এখানে এই অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সটা কে মেনটেন করতেছে? কোডন মেনটেন করতেছে। এই যে এই কোডন, এই যে এই কোডন যে অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে, সেই অ্যামিনো অ্যাসিড এখানে এসে যুক্ত হচ্ছে। তাহলে অ্যামিনো অ্যাসিডের এই যে সিকোয়েন্স মেনটেন করার দায়িত্ব কার? কোডনের। আপনি যদি আরেকটা দেখেন, আমরা যদি একইভাবে দেখাই, দেখেন AUG, এরপরে USC, এরপরে GAG, এরকম দিই, তাহলে 2 নাম্বারে কি চলে আসবে? 2 নাম্বারে প্রোলিন চলে আসবে। তাহলে 1 নাম্বার অ্যামিনো অ্যাসিড কি? মিথিওনিন। 2 নাম্বার অ্যামিনো অ্যাসিড কি? প্রোলিন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে mRNA-তে অবস্থিত 3টা নাইট্রোজেন ক্ষার, এই 3টা নাইট্রোজেন ক্ষার মিলে আমরা কি গঠন করব? একটা কোডন গঠন করব। এই কোডনটা কাকে নির্দেশ করবে? কোডন কার সংকেত বহন করবে? অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করবে। তাহলে এগুলো কি? এগুলো হলো অ্যামিনো অ্যাসিড। তাহলে কোডন অ্যামিনো অ্যাসিডের সংকেত কেন বহন করবে? কারণ প্রোটিন তৈরি করতে হবে। তাহলে আমাদের যদি 100টা কোডন থাকে, তখন কি আসবে? 100টা অ্যামিনো অ্যাসিড আসবে। ওই 100টা অ্যামিনো অ্যাসিড যখন পরস্পর যুক্ত হবে, তখন কি তৈরি হবে? তখন প্রোটিন তৈরি হবে। এটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এখানে যেটা লেখা ছিল সেটা আমরা একটু দেখি। তাহলে প্রোটিন সংশ্লেষণের সময় এই কোডনগুলো প্রোটিন অ্যামিনো অ্যাসিডের অনুক্রম নির্ধারণ করে এবং কখন প্রোটিন সংশ্লেষণ শুরু হবে তা নির্দেশ করে। তাহলে আমরা এই যে অ্যামিনো অ্যাসিডের অনুক্রম নির্ধারণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে হচ্ছে কি? কোডন। তাহলে যেই কোডন থাকবে সেই কোডন অনুযায়ী কি আসবে? অ্যামিনো অ্যাসিড আসবে। আশা করি আমি বুঝাতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি একটু দেখি, mRNA এর আসলে 2টা প্রান্ত। mRNA এর একটাকে আমরা বলি 5 প্রাইম। ঠিক আছে? এরপর দেখেন একটাকে আমরা বলি 5 প্রাইম, এরপর আরেকটাকে আমরা বলি 3 প্রাইম। এই যে এটা হলো 3 প্রাইম। তাহলে mRNA এর এই 5 প্রাইম প্রান্তের এবং 3 প্রাইম প্রান্তের কিছু অংশ কোডন হিসেবে কাজ করে না। তাহলে আমি আবার বলি,
5' প্রান্ত 3' প্রান্তের কিছু অংশ কোডন হিসেবে কাজ করে না। তাহলে এখানে নাইট্রোজেন ক্ষার আছে, কিন্তু এই নাইট্রোজেন ক্ষারগুলো কোনো অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে না, মানে এটা কোডন হিসেবে কাজ করে না। তাহলে এই অ্যামিনো অ্যাসিডের সংকেত মানে এটা কি থাকে না, কোড থাকে না, কোড থাকে না। কোড মানে কি, অ্যামিনো অ্যাসিডের সংকেত। অ্যামিনো অ্যাসিডের কি থাকে না, সংকেত থাকে না। তাহলে এই mRNA এর 5' প্রান্তে এবং 3' প্রান্তে যেখানে অ্যামিনো অ্যাসিডের সংকেত থাকে না বা যেখানে কোড থাকে না, সেই জিনিসটার একটু নাম আছে, সেটাকে আমরা কি বলি, 5' যদি হয় সেটাকে আমরা বলি হলো লিডার, 5' হলে সেটাকে আমরা বলি লিডার, আর 3'এর দিকে সেটাকে আমরা বলি ট্রেইলার। তাহলে ট্রেইলার কাকে বলে, ট্রেইলার হলো 3' প্রান্তের কোডবিহীন অংশকে আমরা কি বলি, ট্রেইলার। তাহলে mRNA এর 3' প্রান্তের কিছু অংশ আছে যেটাতে কি থাকে না, কোডন থাকে না, মানে যেটা অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে না। তাহলে যেহেতু অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে না, সেজন্য একে কি বলা হবে, 3' যেহেতু ট্রেইলার, 5' যেহেতু লিডার। আর মাঝখানের যে অংশটা যেটাতে কি থাকে, কোড থাকে, এই যে মাঝখানের এই কালো করে অংশটা, এই মাঝখানের কালো করে অংশটা কি থাকে, এখানে কোড থাকে। তাহলে মাঝখানের কালো করে অংশতে কি থাকে, কোড থাকে। এই জন্য একে বলা হয় কোডিং অঞ্চল। আর এখান থেকে মেইনলি প্রোটিন তৈরি হয়। তাহলে mRNA এর কয়টা অংশ, তিনটা অংশ। প্রথমে যেটা আসবে সেটা হলো 5' প্রান্ত, এখানে কোনো কোড থাকে না, মানে কোডন থাকে না, মানে অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে না, সেজন্য একে বলা হবে 5' লিডার। 3' প্রান্ত একইভাবে কি থাকে না, কোনো অ্যামিনো অ্যাসিডের সংকেত থাকে না, মানে কোড থাকে না বা কোডবিহীন অংশ, সেজন্য একে বলা হবে ট্রেইলার। আর মাঝখানে যেটা কোডিং অঞ্চল আছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে, মাঝখানে যে কোডিং অঞ্চল, সেই কোডিং অঞ্চলকে আমরা বলবো হচ্ছে, আমরা বলবো কি, প্রোটিন সৃষ্টিকারী অঞ্চল বা কোডিং অঞ্চল। ঠিক আছে, এই যে দেখেন, আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এই হচ্ছে, আচ্ছা, তাহলে আমরা যদি বলি এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের বলা হবে mRNA। তাহলে mRNA এর এই জিনিসটা আমাদেরকে একটু কি করতে হবে, জানতে হবে। তাহলে মাঝখানে অংশটাকে কি বলা হবে, কোডিং অঞ্চল। এটা কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। তাহলে এখানে কি থাকবে, এখানে কোডগুলো থাকবে, এই যে এ ইউ জি, তারপরে ইউ এস সি, এরপরে সি এস জি, এরপরে মনে করেন জি এস জি, এইভাবে কোডগুলা কি থাকবে, সজিয়ে থাকবে। আর এই প্রতিটা কোড অনুযায়ী কি করবে, এক একটা অ্যামিনো অ্যাসিড আসবে। ঠিক আছে, তাহলে এখানে একটা অ্যামিনো অ্যাসিড আসবে, এখানে একটা অ্যামিনো অ্যাসিড আসবে, এখানে একটা অ্যামিনো অ্যাসিড আসবে, এখানে আরেকটা অ্যামিনো অ্যাসিড আসবে। আর অ্যামিনো অ্যাসিডের মাঝখানে কি তৈরি হবে, এই যে অ্যামিনো অ্যাসিডের মাঝখানে আমরা যদি বলি পেপটাইড বন্ধনী তৈরি হবে, এই যে অ্যামিনো অ্যাসিডের মাঝখানে পেপটাইড বন্ধনী তৈরি হবে, তখন কি তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। আমার কথা বুঝছেন? তাহলে এটা হচ্ছে কি, mRNA বা মেসেঞ্জার আরএনএ। একদম সিম্পল, সোজা। জাস্ট আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন দেখেন রাইবোজোমাল আরএনএ। আমরা যদি বলি রাইবোজোম, জিনিসটা যদি একটু দেখেন আপনি, রাইবোজোম, রাইবো মানে হচ্ছে আরএনএ থেকে আসছে, রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আর রাইবো মানে হচ্ছে আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড থেকে আসছে। তাহলে দেখেন এটা হচ্ছে আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড থেকে আসছে। আর সুমা মানে বস্তু, সোমা মানে হলো বস্তু। তাহলে আমরা যদি বলি রাইবোজোম মানে হলো আরএনএ সমৃদ্ধ বস্তু, তাহলে রাইবোজোম মানে হলো আরএনএ সমৃদ্ধ একটা বস্তু। তাহলে রাইবোজোম এমন একটা বস্তু যেটাতে কি পাওয়া যায়, আরএনএ পাওয়া যায়। আসলে রাইবোজোম হচ্ছে এমন একটা বস্তু যেটাতে আরএনএ এবং প্রোটিনের অনুপাত প্রায় 1:1। তাহলে দেখেন যেটাতে প্রায় আরএনএ এবং প্রোটিনের অনুপাত 1:1। তাহলে এটা হচ্ছে রাইবোজোম, হচ্ছে একটা কি, একটা বস্তু যেটাতে আরএনএ পাওয়া যায়, যেখানে আরএনএ এবং প্রোটিনের অনুপাত কি, 1:1। আর রাইবোজোমে যে আরএনএ থাকে সেটাকে আমরা বলি আর আরএনএ। এই রাইবোজোমের আরএনএটাকে আমরা বলি কি, আর আরএনএ। এটা একটা অদ্রবণীয় আরএনএ, এটা একটা অদ্রবণীয় আরএনএ, এবং এটা হচ্ছে স্থায়ী একটা আরএনএ। তার মানে এটা কি থাকে, এটা থাকে। আগে বাকি আরএনএ গুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই আরএনএটা কি হয় না, নষ্ট হয় না। এটা কোথায় থাকে, রাইবোজোমে থাকে। তাহলে রাইবোজোমাল আরএনএ, অদ্রবণীয় আরএনএ, এটি কি করে, রাইবোজোমে থাকে। তাহলে কোষের 80 থেকে 90 ভাগ আরএনএ কি, আর আরএনএ। তার মানে অত্যাধিক পরিমাণ আরএনএ যেটা, সেটা হলো আর আরএনএ।
তাহলে এমআরএনএ এর সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণ করা এর কাজ। ঠিক আছে, তাহলে রাইবোজোমে যে প্রোটিন তৈরি করে, এই প্রোটিন তৈরি করা হচ্ছে আরআরএনএ এর কাজ। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কখনো চিন্তা করছেন? দেখেন, আপনারা হয়তো চিন্তাই করেন নাই, সেটা হচ্ছে তাহলে প্রোটিনটা রাইবোজোমে কেন তৈরি হয়, প্রোটিনটা গোলগি বডিতে কেন তৈরি হয় না? দেখেন না, এই যে প্রোটিন তৈরির সংকেত কোথায় থাকে? প্রোটিন তৈরির সংকেত থাকে এমআরএনএ তে। আর সেই সংকেতটা নিয়ে আসে কে? সেই সংকেত অনুযায়ী অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে কে? টিআরএনএ। এখন আচ্ছা, আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই। In prokaryotic cells, আপনারা translation is এই ভিডিওটা initiated by formation of আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন, কেমন? আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন। এই ভিডিওটা যদি আপনারা ভালো করে দেখেন, তাহলে আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, এই ভিডিওটা দেখেন। দেখেন, এটা হচ্ছে রাইবোজোমের 30S। এই যে এটা হলো রাইবোজোম, ছোট ছোট উপ-একক এটা, ঠিক আছে। এরপরে দেখবেন একটা বড় উপ-একক আসবে। এই যে এটা হলো বড় উপ-একক, উপরে যেটা আসতেছে সেটা। আর এই যে এখানে যেটা আছে এটা হলো এমআরএনএ। এই জায়গায় যেটা আছে এটা হলো এমআরএনএ। আর এই যে এই ছোট করে যে অংশটা আছে এটাকে বলা হবে কোডন। এমআরএনএ এর নিচের যে অংশটাকে বলা হবে কোডন। তাহলে এই কোডন অনুযায়ী এই অ্যামিনো অ্যাসিড যে নিয়ে আসবে সেটা বলে টিআরএনএ। তাহলে এই কোডন যে অ্যামিনো অ্যাসিডটাকে নির্দেশ করে, সেই অ্যামিনো অ্যাসিডটাকে নিয়ে আসবে কে? টিআরএনএ। বোঝার চেষ্টা করবেন। তাহলে এই কোডনটা যে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, সেই অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসবে কে? টিআরএনএ। মনে করেন মিথিওনিনকে নির্দেশ করলো, তাহলে এই মিথিওনিনকে নিয়ে আসবে কে? টিআরএনএ। সিসিজি এটা একটা কোডন। তাহলে এই কোডন মনে করেন প্রোলিনকে নির্দেশ করলো, তাহলে এখন প্রোলিনকে নিয়ে আসবে কে? টিআরএনএ। এটা একটা কি? এটা একটা টিআরএনএ। আমার কথা বুঝছেন? বোঝার চেষ্টা করেন। তাহলে আপনি, আমার কি দরকার? আমার দরকার প্রোটিন তৈরি করা। প্রোটিন তৈরি করার সংকেত কোথায় আছে? এমআরএনএ এর মধ্যে প্রোটিন তৈরি করার সংকেত আছে। আর প্রোটিন তৈরি করতে কি লাগে? অ্যামিনো অ্যাসিড লাগে। অ্যামিনো অ্যাসিড গুলা কে নিয়ে আসে? টিআরএনএ নিয়ে আসে। তাহলে এখানে রাইবোজোমের কাজটা কোথায়? এই যে এখানে আসলে রাইবোজোম কোন কাজটা করে? ব্যাখ্যা করতে পারবেন কেউ যে রাইবোজোম কোন কাজটা করে? আমি আবার বলি, এই যে এটা হলো একটা কোডন, এই যে এটা একটা কোডন। তাহলে এই কোডন অনুযায়ী অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে কে? টিআরএনএ। এই যে এই জিনিসটা হলো টিআরএনএ। এই যে এটা একটা কোডন, এই কোডন অনুযায়ী অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে কে? টিআরএনএ। তাহলে আমাদের দরকার কি? অ্যামিনো অ্যাসিড গুলো পরস্পর যুক্ত করা। তাহলে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসার দায়িত্ব কার? টিআরএনএ, ট্রান্সফার আরএনএ অ্যামিনো অ্যাসিড পরিবহন করে। এমআরএনএ কি করে? অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে। তাহলে এখন এখানে রাইবোজোমের কাজ কি? এই যে রাইবোজোমের কাজ, খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই যে রাইবোজোমের কাজ, এই যে এই প্রোলিন এবং টাইরোসিন, এখানে কি হবে? পেপটাইড বন্ধন তৈরি হবে। মিথিওনিন এবং কি প্রোলিনের মধ্যে পেপটাইড বন্ধন তৈরি হবে। এই যে পেপটাইড বন্ধন তৈরি করা কার কাজ? এই যে পেপটাইড বন্ধন, এই যে পেপটাইড বন্ধন তৈরি করা কার কাজ? আরআরএন এর কাজ। এই পেপটাইড বন্ধনটা কে তৈরি করে? আরআরএন। সেজন্য শুধুমাত্র রাইবোজোমে প্রোটিন তৈরি হয়। প্রোটিন কোথায় তৈরি হয় না? প্রোটিন গোলগি বডিতে তৈরি হয় না। প্রোটিন এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হয় না। কেন তৈরি হয় না এন্ডোপ্লাজমিক রেটিকুলামে? কারণ এখানে আরআরএনএ নাই। আরআরএনএ কি করতে পারে না? আরআরএনএ কি করবে না? রাইবোজোম বলে পেপটাইড বন্ধন তৈরি করবে না। তাহলে পেপটাইড বন্ধন তৈরি করার জন্য দায়ী আরআরএনএ বা রাইবোজোম। সেজন্যই কি হয়? রাইবোজোমে প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, আপনারা যদি চান ভিডিওটা একটু দেখতে পারেন, এটা আপনাদের জন্য এই জিনিসটা ইজি হবে। দেখেন, আমরা যদি আবার প্রথম থেকে দেখা আপনাদেরকে দেখেন, তাহলে দেখেন এই যে এই কোডনটা, এই যে এই কোডনটা অনুযায়ী অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে কিন্তু টিআরএনএ। দেখবেন এটা হচ্ছে প্রোলিন অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে, সিসিজি দিয়ে প্রোলিন অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। মনে করেন প্রোলিন অ্যামিনো অ্যাসিডটা এই জায়গায় আছে, তাহলে এই জায়গা থেকে প্রোলিন অ্যামিনো অ্যাসিডটাকে এই জায়গায় নিয়ে আসার দায়িত্বকে, এই জায়গায় নিয়ে আসার দায়িত্ব হচ্ছে টিআরএনএ। ঠিক আছে, তাহলে প্রোলিন অ্যামিনো অ্যাসিডটাকে অ্যামিনো অ্যাসিডের ভান্ডার থেকে রাইবোজোমে নিয়ে আসবে কে? টিআরএনএ। এই যে এটাকে বলা হবে টিআরএনএ। তাহলে টিআরএনএ এর কাজ কি? টিআরএনএ এর কাজ হলো অ্যামিনো অ্যাসিডের ভান্ডার থেকে কি করা? অ্যামিনো অ্যাসিড গুলাকে রাইবোজোমে নিয়ে আসা। রাইবোজোমে নিয়ে আসলে কি হবে? এই দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ধন তৈরি হবে। এই যে রাইবোজোমে নিয়ে আসলে দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি তৈরি হবে? পেপটাইড বন্ধন তৈরি হবে। ঠিক আছে, যদি রাইবোজোমে না আসে তাহলে পেপটাইড বন্ধন তৈরি
হবে না, তাহলে প্রোটিন তৈরি করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি এমআরএনএ এর কাজ কি বলেন তো? এমআরএনএ এর কাজ হলো ডিএনএ থেকে সংকেত বহন করা আর সেই সংকেত দিয়ে প্রোটিন তৈরি করা। প্রোটিন তৈরি করতে এমআরএনএ কোথায় চলে যায়? রাইবোজোমে চলে যায়। তাহলে রাইবোজোমে যখন যায় তখন এমআরএনএ এর কোডন অনুসারে রাইবোজোমে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে কে? টিআরএনএ। আর রাইবোজোম কি করে? এই যে অ্যামিনো অ্যাসিড গুলোর মাঝখানে পেপটাইড বন্ধন তৈরি করে দেয়। এই যে রাইবোজোম অ্যামিনো অ্যাসিড গুলোর মাঝখানে কি তৈরি করে দেয়? পেপটাইড বন্ধন তৈরি করে দেয়। ঠিক আছে, এই যে এই অ্যামিনো অ্যাসিড দুটার মাঝখানে কি করবে? পেপটাইড বন্ধন তৈরি করবে। এই যে এগুলোর মাঝখানে পেপটাইড বন্ধন তৈরি করবে। এটা কার কাজ? এটা হলো রাইবোজোমের কাজ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন, আমরা যদি বলি রাইবোজোমাল আরএনএ, তাহলে এরা রাইবোজোমের কার্বনিক উপাদান হিসেবে কাজ করে এবং সর্বাপেক্ষা স্থায়ী। এরা সর্বাপেক্ষা স্থায়ী আরএনএ। তাহলে রাইবোজোমাল আরএনএ কি? তাহলে যে আরএনএ রাইবোজোমাল গঠন করে তাকে বলা হবে রাইবোজোমাল আরএনএ। এই আরএনএ এর পরিমাণটা সবচেয়ে বেশি, 80 থেকে 90 ভাগ। শুধু এই দুটা ওয়ার্ড জানলেই হবে। আর রাইবোজোমাল আরএনএ এর কাজ কি অ্যাকচুয়ালি? যে প্রোটিন সংশ্লেষণের সময় পেপটাইড বন্ধন তৈরি করা। এটাই হচ্ছে রাইবোজোমাল আরএনএ এর কাজ। ঠিক আছে, এবার আসেন, তাহলে আমরা যেহেতু ভিডিওটা দেখছি, তাহলে এখানে আপনার একটা কথা বলেন তো দেখি, এখন মনে আছে কিনা দেখি আপনাদের, এটা কি? আপনারা যেটা দেখলেন এতক্ষণ পর্যন্ত, যে এই জিনিসটা কি বলেন তো? এই জিনিসটা, এই জিনিসটা কি? এই জিনিসটা হলো টিআরএনএ। এবার বলেন টিআরএনএ কি কাজ করছে? টিআরএনএ হলো অ্যামিনো অ্যাসিডের ভান্ডার থেকে, অ্যামিনো অ্যাসিডের ভান্ডার থেকে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসছে। অ্যামিনো অ্যাসিডের ভান্ডার থেকে অ্যামিনো অ্যাসিড কোথায় নিয়ে আসছে? রাইবোজোমে নিয়ে আসছে। তাহলে অ্যামিনো অ্যাসিডের ভান্ডার থেকে, অ্যামিনো অ্যাসিডের ভান্ডার থেকে অ্যামিনো অ্যাসিডকে কোথায় নিয়ে আসে? রাইবোজোমে নিয়ে আসে। তখন রাইবোজোম কি করে? অ্যামিনো অ্যাসিড গুলাকে পেপটাইড বন্ধ তৈরি করে। দেখেন, আমরা জিনিসটা আরেকটু ক্লিয়ার করি, বোঝার চেষ্টা করবেন। মনে করেন এই যে এই জায়গায় অ্যামিনো অ্যাসিড গুলো আছে, মনে করেন এটা আমাদের কোষ, এই জায়গায় অ্যামিনো অ্যাসিড গুলো আছে। তাহলে আমাকে এই, মনে করেন আপনি মনে করলেন এই যে এটা হলো রাইবোজোম, মনে করেন এটা হলো রাইবোজোম। এখন এই যে উপরে যে অ্যামিনো অ্যাসিড আছে, এই অ্যামিনো অ্যাসিড গুলোকে আমি যদি এখানে নিয়ে আসতে না পারি, এই যে অ্যামিনো অ্যাসিড গুলো যদি এখানে নিয়ে আসতে না পারি, এই যে এখানে নিয়ে আসতে না পারি, তাহলে কি প্রোটিন তৈরি করা সম্ভব? সম্ভব না। তাহলে এখন অ্যামিনো অ্যাসিড গুলো আছে কোষের অন্য প্রান্তে। এই কোষের অন্য প্রান্ত থেকে কোথায় নিয়ে আসতে হবে? রাইবোজোমে নিয়ে আসতে হবে। তাহলে এই অ্যামিনো অ্যাসিড গুলোকে রাইবোজোমে নিয়ে আসার জন্য যে আরএনএটাকে ব্যবহার করা হয় সেটাকে আমরা কি বলি? টিআরএনএ। তাহলে টিআরএনএ কি করে? টিআরএনএ রাইবোজোমে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে। এখন পয়েন্ট হলো, এটা কি আসলে এমনি সহজবরল ভাবে অ্যামিনো অ্যাসিড রাইবোজোমে নিয়ে আসে? এই যে এখানে 4টে অ্যামিনো অ্যাসিড আছে, এটা মনে করেন প্রথমটা মিথিওনিন, 2 নাম্বারটা প্রোনিন। ঠিক আছে, তাহলে এখানে তো 4টে অ্যামিনো অ্যাসিড আছে। তাহলে এখন এটা প্রথমে কাকে নিয়ে আসবে? প্রোলিনকে নিয়ে আসবে নাকি মিথিওনিনকে নিয়ে আসবে? এটা হচ্ছে এই কোডন যে অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করবে সেই অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসবে। তাহলে কোডন যেই অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে, দেখুন, দেখো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে 2 নাম্বার অ্যামিনো অ্যাসিড কিন্তু প্রোলিন, এই যে এই 2 নাম্বার অ্যামিনো অ্যাসিড হলো প্রোলিন। তাহলে কোডন যেই অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে সেই অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসবে কে? সেই অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসবে টিআরএনএ। তাহলে টিআরএনএ কাকে বলে? ট্রান্সফার আরএনএ। কি ট্রান্সফার করে? অ্যামিনো অ্যাসিড ট্রান্সফার করে। কোথায় থেকে ট্রান্সফার করে? সাইটোপ্লাজমে অ্যামিনো অ্যাসিডের যে ভান্ডার থাকে সেই ভান্ডার থেকে কোথায় নিয়ে যায়? রাইবোজোমে নিয়ে যায়। কেন নিয়ে যায়? প্রোটিন তৈরি করার জন্য নিয়ে যায়। হজবরলভাবে নিয়ে যায়? অবশ্যই না। কিভাবে নিয়ে যায়? অ্যামিনো অ্যাসিড হচ্ছে কোডন অনুসারে নিয়ে যায়। এমআরএনএ যে কোডন থাকে সেই কোডন যে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে সেই অ্যামিনো অ্যাসিডটাই কি করে? টিআরএনএ নিয়ে আসে। যেমন আমরা যদি একটু আরেকটু স্পষ্টভাবে বলি, দেখেন, আমরা যদি আরেকটু স্পষ্টভাবে বলি, এই যে এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা দেখেন, এই যে এই জিনিসটা হলো এইউজি, এই যে এইউজি, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড কাকে নির্দেশ করে? মিথিওনিনকে।
তাহলে এখানে মিথিওনিনকে যখন নির্দেশ করবে টিআরএনএ, এই জায়গা বরাবর কোন অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসবে? এই যে মিথিওনিন যে অ্যামিনো অ্যাসিড সেটাকে নিয়ে আসবে। এই অ্যামিনো অ্যাসিডটা কাকে এই যে কোডনটা কাকে নির্দেশ করে? প্রোলিনকে। তাহলে টিআরএনএ কাকে নিয়ে আসবে? এই যে প্রোলিনকে নিয়ে আসবে। আমার কথা বুঝছেন? তাহলে এভাবেই অ্যামিনো অ্যাসিড গুলাকে পরিবহন করার দায়িত্ব কার? টিআরএনএ। তাহলে ভিডিওগুলো একটু দেখেন, যে ভিডিওটা একটু দেখেন, এবার দেখেন ভালো করে। এই দেখেন সিসিজি এটা কাকে নির্দেশ করে? প্রোলিনকে। তাহলে টিআরএনএ কি করতেছে? প্রোলিনকে নিয়ে আসতেছে। এরপরে দেখেন ইউএসসি, ঠিক আছে, ইউএসসি। তাহলে এটা আরেকটা কি? এটা আরেকটা কোডন। ইউএসসি এটা আরেকটা কোডন। তাহলে এই কোডন কি করে? আরেকটা ভিন্ন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। তখন কি করবে? ওই অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসবে কে? টিআরএনএ। একটু খেয়াল করেন, একটু খেয়াল করলে আপনি দেখতে পারবেন। দেখেন এই যে ইউএসসি, তাহলে এটা হলো তৃতীয় কোডন, আমাদের থার্ড কোডন। তাহলে এই কোডনটা কাকে নির্দেশ করে? টাইরোসিন। তাহলে টিআরএনএ কি করছে? টাইরোসিনকে নিয়ে আসছে। তাহলে একইভাবে এই কোডন যাকে নির্দেশ করে সেই অ্যামিনো অ্যাসিড কি করবে? নিয়ে আসবে। এর পরবর্তী কোডন যাকে নির্দেশ করে সেই অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। কে নিয়ে আসবে? টিআরএনএ। তাহলে টিআরএনএ এর কাজ কি? সাইটোপ্লাজমে অ্যামিনো অ্যাসিডের ভান্ডার থেকে কি করে? অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে। কোথায় নিয়ে আসে? রাইবোজোমে নিয়ে আসে। ঠিক আছে, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। তাহলে দেখেন এই যে এই কোডন যে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে সেই অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসছে। একইভাবে একইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। তাহলে ট্রান্সফার আরএনএ, তাহলে যে আরএনএ কোষের অ্যামিনো অ্যাসিড ভান্ডার থেকে প্রোটিন সংশ্লেষণের স্থানে, প্রোটিন কোথায় সংশ্লেষিত হয়? রাইবোজোমে। প্রোটিন সংশ্লেষণের স্থানে, তাহলে রাইবোজোমে, তাহলে কি করে? এমআরএনএ এর কোডন অনুযায়ী অ্যামিনো অ্যাসিড পরিবহন করে, তাকে বলা হবে কি? পরিবাহক। কি বলা হবে? পরিবাহক আরএনএ। আমরা একটু বুঝাই বলি। মনে করেন এই এমআরএনএ, এই অ্যামিনো অ্যাসিডটার নাম কি? মিথিওনিন। এই অ্যামিনো অ্যাসিডটার নাম কি? প্রোলিন। এটা কোথায় আছে? কোষের এই প্রান্তে আছে। তাহলে আমরা যদি বলি, মনে করেন এটা একটা কোষ, এই যে আমরা যদি মনে করি যে এটা একটা কোষ, কোষের এই প্রান্তে আছে। আর কোষের মধ্যে রাইবোজোমটা মনে করেন এই প্রান্তে আছে। মনে করেন এই যে এটা হলো আরএনএ, মনে করেন এটা হলো আরএনএ। ঠিক আছে, তাহলে এটা হলো আরএনএ। তাহলে এটা কি? আরএনএ। ইউ এ জি সি সি জি। তাহলে এটা মনে করেন আরএনএ। ঠিক আছে, এরপরে মনে করেন এই যে এটা হলো রাইবোজোমের মনে করেন বড় সাব ইউনিট। এরপর এটা মনে করেন রাইবোজোমের ছোট সাব ইউনিট, এটা মনে করেন রাইবোজোম। এখন আসেন, আমাকে কি করতে হবে? আমাকে দেখেন, আমি যদি বলি যে এই যে AUG, AUG এর জন্য কোন অ্যামিনো অ্যাসিডটা নিয়ে আসতে হবে? এই যে কোষের এই প্রান্ত থেকে, কোষের এই প্রান্ত থেকে রাইবোজোমে AUG এর জন্য কোন অ্যামিনো অ্যাসিড নিয়ে আসতে হবে? এই যে মিথিওনিন নিয়ে আসতে হবে। তাহলে মিথিওনিনকে নিয়ে আসবে কে? টিআরএনএ। তাহলে দেখেন তো বোঝা যায় কি না? তাহলে কোষের অ্যামিনো অ্যাসিডের ভান্ডার, এটা কি? অ্যামিনো অ্যাসিডের ভান্ডার থেকে প্রোটিন সংশ্লেষণের স্থান, তাহলে রাইবোজোম প্রোটিন সংশ্লেষণের স্থান। তাহলে এমআরএনএ নির্দেশিত কি হবে? এমআরএনএ নির্দেশিত সংকেত, সংকেত মানে কি? কোডন অনুসারে কি করে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে, সেটাকে আমরা কি বলবো? ট্রান্সফার আরএনএ। তাহলে যে সকল আরএনএ কোষের অ্যামিনো অ্যাসিডের ভান্ডার থেকে, দেখেন যে সকল আরএনএ কোষের অ্যামিনো অ্যাসিডের ভান্ডার থেকে, এই হলো অ্যামিনো অ্যাসিডের ভান্ডার থেকে কি হবে? প্রোটিন সংশ্লেষণের স্থানে এমআরএনএ এর কোডন অনুযায়ী কি করে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ট্রান্সফার আরএনএ। ঠিক আছে, তাহলে ট্রান্সফার আরএনএ এর কাজ কি? এটা সাইটোপ্লাজমের কি হবে? বিভিন্ন জায়গা থেকে অ্যামিনো অ্যাসিডকে কোথায় নিয়ে আসবে? রাইবোজোমে নিয়ে আসবে। এমনি হযবরল ভাবে না, যেই অ্যামিনো অ্যাসিডটা এমআরএনএ চাইবে সেই অ্যামিনো অ্যাসিডটা কি করবে? নিয়ে আসবে। তাহলে এমআরএনএ এর মধ্যে যে সংকেত আছে সেই সংকেত অনুযায়ী কি করবে? অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। এরা মেইনলি কোথায় থাকে? সাইটোপ্লাজমে অবস্থান করে। তাহলে এরা সাইটোপ্লাজম থেকে অ্যামিনো অ্যাসিড সংগ্রহ করে রাইবোজোমের এমআরএনএ কে সরবরাহ করে এবং নির্দিষ্ট প্রোটিন তৈরিতে সহায়তা করে। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এরা সাইটোপ্লাজম থেকে এই যে মিথিওনিনকে সাইটোপ্লাজম থেকে সংগ্রহ করবে, সংগ্রহ করে এই যে এমআরএনএ কে দিয়ে দিবে, যাতে কি করতে পারে? প্রোটিন তৈরি করতে পারে। ঠিক আছে,
এরপরে দেখেন আমরা যদি বলি এরা কোষে আমাদের যদি বলা হয় কোষে 31 থেকে 42 ধরনের টিআরএনএ পাওয়া যায়। তাহলে হিসাব করে দেখেন আপনি, এই যে যত প্রোটিন তৈরি হয় সকল প্রোটিন তৈরির জন্য যত অ্যামিনো অ্যাসিড দরকার এটা কে নিয়ে আসে, 31 থেকে 42 ধরনের টিআরএনএ নিয়ে আসে। আর টিআরএনএ গুলো দীর্ঘ হয়, এখানে প্রায় কি হবে 45 বলা হবে, আমরা যদি বলি 75 থেকে 90টা নিউক্লিওটাইড থাকে। তাহলে এখানে প্রায় 75 থেকে 90টা কি থাকে, নিউক্লিওটাইড থাকে। আর কোষের 15% আরএনএ হলো কি, টিআরএনএ। 15% আরএনএ হলো কি, টিআরএনএ। এটা সবচেয়ে ক্ষুদ্র আরএনএ, টিআরএনএ গুলো সবচেয়ে ক্ষুদ্র আরএনএ। তবে টিআরএনএ গুলো ক্ষুদ্র হলো, টিআরএনএ গুলো একটা দ্বিতন্ত্রী মডেল আছে। নর্মালি আমরা যদি বলি, নর্মালি হচ্ছে আরএনএ আপনি এভাবে পাবেন, এটা হলো 5 প্রাইম, এটা হলো 3 প্রাইম। তাহলে এই যে এটা হলো আপনি আরএনএ পাবেন, এটা হচ্ছে আরএনএ এক সূত্রক। কিন্তু টিআরএনএ যেটা সেটা কিন্তু এক সূত্রক না, এটা হচ্ছে এরকম দ্বিতন্ত্রী, দ্বিতন্ত্রী আরএনএ, মানে এটা মনে হবে দ্বিসূত্রক। দেখেন এটা দ্বিসূত্রক মনে হচ্ছে আমাদের কাছে, এই যে এটা 5 প্রাইম, এই যে এটা দ্বিসূত্রক কিন্তু, দেখেন আপনি এটা কিন্তু দ্বিসূত্রক, কিন্তু এটা আসলে দ্বিসূত্রক হলেও এটা কি, দ্বিসূত্রক হলো এটা একটা আরএনএ, এটা কিন্তু ডিএনএ না। দ্বিসূত্রক হলো এটা কি, আরএনএ। আসলে দ্বিসূত্রক হওয়ার কারণ কি, সূত্রগুলো যখন কাছাকাছি চলে আসে তখন এটার মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়ে যায়। এটা হলো টিআরএনএ দ্বিতন্ত্রী মডেল। এই দ্বিতন্ত্রী মডেলটা অ্যাকচুয়ালি দিছে হচ্ছে বিজ্ঞানী হলি এবং তার সহকর্মীরা, এটাকে বলা হয় গ্লোবাল লিফট মডেল। এই মডেল অনুযায়ী, এই মডেল অনুসারে টিআরএনএ তে কি থাকে, এই মডেল অনুসারে টিআরএনএ তে 5টা বাহু থাকে। এই মডেল অনুসারে টিআরএনএ তে 5টি বাহু এবং 4টি ফাঁস থাকে। 5টি বাহু কি কি আমি আপনাকে বলি, এই যে এটা হলো 5 প্রাইম থেকে শুরু হয়, এরপর দেখেন এই যে এইভাবে যেটা যায় সেটা এই এই রকম করে একটা বাহু আছে, এই যে এটা, এটাকে বলা হয় ডি বাহু। ঠিক আছে, এটাকে বলা হয় ডি বাহু। এরপর নিচে এই যে এই রকম করে একটা বাহু আছে, এই যে এটাকে বলা হয় অ্যান্টিকোডন বাহু। এরপর এই বাহু যেটা আছে এটাকে বলা হয় অতিরিক্ত বাহু। এরপরে এই বাহু যেটা আছে, এই যে এই বাহুটা, এটাকে বলা হয় হচ্ছে টি বাহু। এরপর এই বাহুটাকে বলা হয় অ্যামিনো অ্যাসিড সংযুক্তির স্থান। এই যে এই বাহু, এখানে অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়, সি সি, এই জায়গায় অ্যামিনো অ্যাসিড কি হয়, সংযুক্ত হয়। তাহলে আমরা যদি একটু দেখি, তাহলে খেয়াল করেন, তাহলে প্রথমে যদি বলা হয় এই যে বাম পাশে যেটা আছে এটাকে বলা হয় ডি বাহু। এরপরে নিচেরটাকে বলা হয় অ্যান্টিকোডন বাহু, এটাকে বলা হয় অতিরিক্ত বাহু, এটাকে বলা হয় টি বাহু, এই জায়গায় এটাকে বলা হয় অ্যামিনো অ্যাসিড সংযুক্তির স্থান। তাহলে আমরা যদি বলি এটা আমাদেরকে জানতে হবে, তাহলে অ্যামিনো অ্যাসিড সংযুক্তির স্থানে কি হয়, অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়। তাহলে আমরা একটু আগের জায়গায় ফেরত আসি, আমরা একটু আগের জায়গায় ফেরত আসি। এই জায়গাটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, এই জায়গাটা আমরা একটু দেখতে চাইবো। দেখেন, তাহলে এখানে আমরা কি পাইছিলাম, দেখেন এখানে আমরা যেটা পাইছিলাম সেটা হলো এই জায়গায় যদি আমরা দেখি, তাহলে এটা হলো আরএনএ 5 প্রাইম, এটা হলো 3 প্রাইম, তাহলে এটা হলো এ ইউজি, আর এখানে আমরা দিলাম সি সি জি। এগুলো কি, এগুলো হলো কোডন। তাহলে এই জায়গায় দুইটা অ্যামিনো অ্যাসিড আছে, মনে করেন এই হলো একটা অ্যামিনো অ্যাসিড যেটা হলো মিথিওনিন, এই হলো আরেকটা অ্যামিনো অ্যাসিড যেটা হলো প্রোলিন। এখন এই জায়গায় একইভাবে মনে করেন আপনি দুইটা টিআরএনএ আছে, এই যে এই জায়গায় দুইটা টিআরএনএ। টিআরএনএ কয়টা বলছি আমরা, 31 থেকে 42 ধরনের। তাহলে এই যে এটা একটা টিআরএনএ মনে করেন, এই যে এটা একটা টিআরএনএ, দেখেন এই যে এটা একটা টিআরএনএ মনে করেন, তাহলে এই যে এটা একটা টিআরএনএ, এটা হলো 5 প্রাইম, এটা হলো 3 প্রাইম, এটা একটা টিআরএনএ, আর একটা টিআরএনএ আমরা এরকম নীল দিলাম, এখানে আরেকটা টিআরএনএ, আরেকটা টিআরএনএ আমরা এই পাশে দিলাম, নিচে দিলাম, মনে করেন এই জায়গায় দিলাম আমরা টিআরএনএ আরেকটা, এই যে এটা মনে করেন আরেকটা টিআরএনএ। সুন্দর হচ্ছে না আসলে, এটা এটা আসলে আইপ্যাডে আঁকা তো, মানে ট্যাবে আঁকলে এটা সুন্দর হয় না আসলে, আমার এটা একটা সমস্যা।
তাহলে দেখেন, তাহলে এটা হলো 3', এটা হলো 5'। তাহলে এখন আমাকে আসলে বুঝতে হবে, এটা যদি 1 নাম্বার আরএনএ বলেন, এটা হলো 2 নাম্বার আরএনএ। তাহলে এই যে এই কোডনটা কাকে নির্দেশ করে বলুন তো? এইউজি। এইউজি যে জায়গায় আছে সেই জায়গায় কে আসবে? মিথিওনিন। সিসিজি যে জায়গায় আছে সেই জায়গায় কে আসবে? প্রোলিন। তাহলে আমার কথা হলো, এখানে 2 নাম্বার টিআরএনএটা মিথিওনিনকে নিয়ে আসবে, নাকি 1 নাম্বার টিআরএনএটা মিথিওনিনকে নিয়ে আসবে? তাহলে কোন টিআরএনএটা মিথিওনিনকে নিয়ে আসবে? তাহলে এটা কার উপর নির্ধারণ করে, কার উপর নির্ভর করে? এটা নির্ভর করে হলো অ্যান্টি কোডনের উপর। এই যে আমরা এখানে একটা অ্যান্টি কোডন পাইছি না, এই অ্যান্টি কোডনের উপর কি করে? নির্ভর করে। তাহলে বোঝার চেষ্টা করবেন। এ ইউ জি, এটা কি? কোডন। এরপর আমরা কি লিখলাম? অ্যান্টি। অ্যান্টি মানে কি? বিপরীত। কি লিখলাম? কোডন। তাহলে কোডনের বিপরীত যেটা, সেটা হলো কি? অ্যান্টিকোডন। এর বিপরীত কি? ইউ। ইউর বিপরীত কি? এ। জি এর বিপরীত কি? সি। ঠিক আছে? তাহলে এই যে এ ইউ জি, এই কোডনের বিপরীত অ্যান্টিকোডন কি? এই কোডনের বিপরীত কি? ইউএসএ। তাহলে এ ইউ জি দিয়ে যে অ্যামিনো অ্যাসিডটাকে নির্দেশ করে, সেই অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসবে কে? ইউএসএ যুক্ত টিআরএনএ। আমি আপনাকে বুঝাই বলি, বোঝার চেষ্টা করবেন। এগুলো মুখস্থ করলে পারবেন না, আপনাকে এগুলো উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। তাহলে মনে করেন এ ইউজি কাকে নির্দেশ করে? মিথিওনিনকে। তাহলে এই জায়গায় কে আসবে? মিথিওনিন আসবে। এই জায়গায় কে আসবে? মিথিওনিন। এই জায়গায় কে আসবে? মিথিওনিন। এই জায়গায় আসবে মিথিওনিন। তাহলে এখন মিথিওনিনকে নিয়ে আসবে কে? 1 নাম্বার টিআরএনএ নাকি 2 নাম্বার টিআরএনএ? এটা আসলে নির্ভর করে কার উপর? এই যে এটা নির্ভর করে অ্যান্টিকোডন বাহুর উপর। এটা নির্ভর করে কার উপর? অ্যান্টিকোডন বাহুর উপর। দেখেন, এটা নির্ভর করে হচ্ছে অ্যান্টিকোডন বাহুর উপর। এই যে মনে করেন 2 নাম্বার টিআরএনএ এর অ্যান্টিকোডন বাহুতে কি আছে? ইউএসসি। 1 নাম্বার টিআরএনএ এর অ্যান্টিকোডন বাহুতে কি আছে? জিজিসি। তাহলে এখন বলেন তো, কোন টিআরএনএটা কোথায় বসাতে পারবেন? 1 নাম্বার টিআরএনএটা কোথায় বসাতে পারবেন? 2 নাম্বার টিআরএনএটা কোথায় কোথায় বসাতে পারবেন? দেখেন তো মিলে কিনা, দেখেন তো মিলে কিনা। তাহলে আমি যদি 1 নাম্বার টিআরএনএটাকে, আমরা যদি 1 নাম্বার টিআরএনএ দেখি, দেখেন 1 নাম্বার টিআরএনএ, এটা কি এখানে বসানো যাবে? ইউএজি, এখানে 1 নাম্বার টিআরএনএটাকে বসানো যাবে? ইউএজি হলো কোডন, এটার বিপরীত অ্যান্টিকোডন যদি আমরা বলি, এটার বিপরীত অ্যান্টিকোডন যদি আমরা বলি, ইউএজি হলো কোডন, এটার বিপরীত অ্যান্টিকোডন কি হবে? তাহলে ইউজি হলো কোডন, এর বিপরীত অ্যান্টিকোডন কি হবে? ইউএসি। তাহলে এই ইউএসি যুক্ত টিআরএনএ কোনটা? এটা হলো 2 নাম্বার টিআরএনএ। 2 নাম্বার টিআরএনএ। তাহলে কি করবে? টিআরএনএ এর মধ্যে কি পাওয়া যায়? একটা অ্যান্টিকোডন পাওয়া যায়। সেই অ্যান্টিকোডন অনুযায়ী কি করে? সে অ্যান্টিকোডন অনুযায়ী কি করে? অ্যান্টিকোডন অনুযায়ী টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে। আমি একটু বুঝাই বলি আপনাকে আবার কথাটা। দেখেন, এখানে আমি আপনাকে কথাটা একটু বুঝাই বলার চেষ্টা করতেছি, আবার আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। দেখেন, এই জায়গায় এটা হলো এমআরএনএ, এটা হলো এমআরএনএ। তাহলে এমআরএনএ এর ইউজি হলো একটা কোডন। এই কোডন কোন অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে? মিথিওনিন। তাহলে এটা মনে করেন মিথিওনিন অ্যামিনো অ্যাসিড। তাহলে মিথিওনিন অ্যামিনো অ্যাসিডকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসতে হবে। এখন মিথিওনিন অ্যামিনো অ্যাসিডকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসবে কে? টিআরএনএ। এখন কোষে টিআরএনএ আছে 31টা মনে করেন। এখন কোন টিআরএনএটা মিথিওনিনকে এখানে নিয়ে আসবে? মনে করেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এরকম 4 নাম্বার, এরকম করে আমরা 31টা টিআরএনএ আছে। এর মধ্যে কোন টিআরএনএটা মিথিওনিনকে এই জায়গায় নিয়ে আসবে? কোন টিআরএনএ নিয়ে আসবে সেটা কিসের উপর নির্ভর করে? সেটা হচ্ছে নির্ভর করে, দেখেন, সেটা নির্ভর করে কিসের উপর?
সেটা নির্ভর করে হচ্ছে কোন টিআরএনএ মিথিওনিনকে নিয়ে আসবে, সেটা নির্ভর করে কিসের উপর, সেটা নির্ভর করে অ্যান্টিকোডনের উপর। তাহলে মনে করেন 1 নাম্বার টিআরএনএতে অ্যান্টিকোডন যেটা আছে সেটা হলো কি ইউ জি এ। 2 নাম্বার টিআরএনএতে অ্যান্টিকোডন হচ্ছে জি, মনে করেন সি এ জি। 3 নাম্বার টিআরএনএর অ্যান্টিকোডন মনে করেন ইউএসসি। 4 নাম্বার টিআরএনএর অ্যান্টিকোডন মনে করেন এসইউ। তাহলে এখন আমাকে বলেন, এই যে 4টা অ্যান্টিকোডন, এই যে প্রতিটা অ্যান্টিকোডন, এগুলো কিন্তু প্রতিটা অ্যান্টিকোডন, এই যে প্রতিটা অ্যান্টিকোডন থেকে, তো এই যে এটা একটা অ্যান্টিকোডন, এই যে এটা আরেকটা অ্যান্টিকোডন 2 নাম্বারটা, 3 নাম্বারটা আরেকটা অ্যান্টিকোডন, 4 নাম্বারটা আরেকটা অ্যান্টিকোডন। এই প্রতিটা অ্যান্টিকোডন থেকে কোন অ্যান্টিকোডনটা এখানে বসবে, এই যে 4টা অ্যান্টিকোডনের মধ্যে কোন অ্যান্টিকোডনটা এই জায়গার মধ্যে বসতে পারবে, সেটা হলো কি 3 নাম্বার অ্যান্টিকোডন। কয় নাম্বার অ্যান্টিকোডন? 3 নাম্বার। 3 নাম্বার অ্যান্টিকোডনে কি আছে? ইউ এ সি। তাহলে 3 নাম্বার অ্যান্টিকোডনটা কার বিপরীত? কোডনের বিপরীত। তাহলে কোডন হলো কি ইউজি, সেই কোডনের বিপরীত কি? অ্যান্টিকোডন। সেই অ্যান্টিকোডনটা কি? 3 নাম্বার। কোথায় পাওয়া গেল? সেই অ্যান্টিকোডনটা আমরা কোথায় পাইলাম? সেই অ্যান্টিকোডনটা আমরা 3 নাম্বার টিআরএনএ তে পাইলাম। তাহলে এই 3 নাম্বার টিআরএনএ কি করবে? মিথিওনিন অ্যামিনো অ্যাসিডকে কোথায় নিয়ে আসবে? এই জায়গায় নিয়ে আসবে। ঠিক আছে? তাহলে কোন টিআরএনএ কোন অ্যামিনো অ্যাসিডকে নিয়ে যাবে সেটা নির্ধারণ করে কিসের উপর? অ্যান্টিকোডনের উপর। তাহলে যেই টিআরএনএ এর অ্যান্টিকোডন কোডনের সাথে মিলবে, সেই টিআরএনএ কি করবে? অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসবে। ঠিক আছে? আচ্ছা, এটা আপনারা যদি না বুঝেন তাহলে আমরা একটা যে ভিডিও দেখাইছিলাম সেই ভিডিওটা আপনাদেরকে আবার দেখাই, তাহলে এই আবার কনফার্ম আপনাদের প্রবলেম হবে না, বোঝার চেষ্টা করবেন তাহলে হয়ে যাবে। দেখেন এখানে, দেখেন ভিডিওটা দেখেন, তাহলে টিআরএনএ এর বোঝার চেষ্টা করেন। আমি একটু লিখে দিচ্ছি একটু করে হালকা করে। তাহলে এই যে এখানে এই তিনটাকে একসাথে বলা হবে, এই তিনটাকে একসাথে বলা হবে কোডন। কোডন কি করে? অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে। তাহলে এই টিআরএনএ এর এই তিনটাকে একসাথে বলা হবে কি? অ্যান্টিকোডন। তাহলে যদি কোডনের বিপরীতে অ্যান্টিকোডন বসতে পারে তখনই কি করে? তখন সেই টিআরএনএ কি করবে? সেই টিআরএনএ কি করবে? অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। তাহলে দেখেন আপনারা বোঝার চেষ্টা করবেন। এই দেখেন, Subunit. Formal methionine. তাহলে দেখেন AUC AUG কোডন, এটার বিপরীতে অ্যান্টিকোডন কি? ইউএসসি। তাহলে দেখছেন অ্যান্টিকোডন কি? ইউএসসি। তাহলে দেখছেন অ্যান্টিকোডন কিন্তু কি? ইউএসসি। এই যে এইটা হলো অ্যান্টিকোডন, ইউএসসি। তাহলে আপনি যদি কোডনের বিপরীতে অ্যান্টিকোডন দেখেন, এই যে এটা হলো কোডন, কোডনের বিপরীতে অ্যান্টিকোডন যদি মিলে তখন সেই টিআরএনএ কি করে? অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে। তাহলে এখানে কি? এটা কি? কোডন। কোডন কি কি? সিসিজি। অ্যান্টিকোডন কি হবে বলেন? তাহলে অ্যান্টিকোডন এখানে কি হবে? জিজিসি। তাহলে দেখছেন জিজিসি। তাহলে যে অ্যান্টিকোডনটা জিজিসি, যে টিআরএনএ এর অ্যান্টিকোডনটা জিজিসি, সেটা কি করবে? সেটা প্রোলিন নিয়ে আসবে। আবার মনে করেন এই যে এটা, এটা এটার কি? ইউএসি। এটা কি? এটা হলো কোডন। তাহলে এখন মনে করেন এই যে এই টিআরএনএ যদি এটা নিয়ে আসে তাহলে এই টিআরএনএ এর অ্যান্টিকোডন কি হইতে হবে? এ ইউ জি হইতে হবে। তাহলে এই যে এই টিআরএনএ, এই যে এই কোডনের জন্য যে টিআরএনএ আসবে সেই টিআরএনএ এর অ্যান্টিকোডন কি? এইউজি। এ দেখেন এই টিআরএনএ এর জন্য, এই এই কোডনের জন্য যে টিআরএনএ আসবে সেই টিআরএনএ এর অ্যান্টিকোডন কি হবে? দেখেন সেই টিআরএনএ এর অ্যান্টিকোডন হবে সি ইউ এ। দেখেন সেই টিআরএনএ এর জন্য অ্যান্টিকোডন হবে কি? সি ইউ এ। এই যে এই টিআরএনএ এর জন্য অ্যান্টিকোডন এই 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 যে এই এই কোডনের জন্য অ্যান্টিকোডন হবে কি? সি ইউ এ। তাহলে যেই টিআরএনএ এর মধ্যে সি ইউ এ অ্যান্টিকোডন আছে সেটা আসবে। তাহলে দেখেন এটা একইভাবে জিজিসি, একইভাবে এইউজি, মানে এভাবে আসবে কন্টিনিউয়াসলি, এভাবে আসতে থাকবে। তাহলে আপনারা যদি জিনিসটা আবার একটু দেখেন, খেয়াল করবেন। তাহলে এই যে
কোডনের বিপরীতে অ্যান্টিকোডন গুলো যদি বসতে পারে, সেই টিআরএনএ কি করে অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসবে। তাহলে এখন আপনি যদি বলেন যে এই যে এই টিআরএনএটাকে প্রোলিনকে আনতে পারবে না, কারণ এটা প্রোলিনের অ্যান্টিকোডন এই টিআরএনএ এর মধ্যে নাই। ঠিক আছে, তাহলে আমরা বললাম কি কয়টা টিআরএনএ আছে, 31 থেকে 42টা টিআরএনএ আছে। আর এই প্রতিটা টিআরএনএ ডিফারেন্ট ডিফারেন্ট কি করে অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসে। কিভাবে নিয়ে আসে? কোডনের বিপরীতে নিয়ে আসে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি আবার ফেরত আসি, তাহলে এই জায়গায় এখানে একটা জিনিস পয়েন্ট লেখা আছে আমাদের, সেটা হচ্ছে এই জায়গায় দেখেন, এইটা জায়গা, এখানে একটা জিনিস লেখা আছে। দেখেন, এই হচ্ছে, আমরা যদি বলি তাহলে আমরা টিআরএন এর কয়টা স্থান পাবো? 5টা স্থান। এটাকে বলা হবে ডি বাহু, এটাকে বলা হবে টি বাহু, এটা হলো অতিরিক্ত বাহু, এখানে অ্যামিনো অ্যাসিড সংযুক্তির বাহু। তাহলে এখন আমরা যদি এই জায়গায় খেয়াল করেন, এই জায়গায় ইউ এ সি দিই, তাহলে এই জায়গায় অ্যামিনো অ্যাসিড হবে মিথিওনিন। ঠিক আছে, তার মানে এই জায়গায় যে অ্যান্টিকোডন থাকবে, সেই অ্যান্টিকোডন অনুযায়ী এখানে কি হবে অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে। আমি এটা কেমনে বললাম? দেখেন তো, এ ইউ জি দিয়ে কাকে বোঝানো হয়? দেখেন তো, এ ইউ জি এটা দিয়ে কাকে বোঝানো হয়? এ ইউ জি দিয়ে কাকে বোঝানো হয় বলেন তো? এ ইউ জি দিয়ে কাকে বোঝানো হয়? মিথিওনিনকে। তাহলে এ ইউ জি এর বিপরীত অ্যান্টিকোডন কি? ইউ এ সি। তাহলে এই জায়গায় যদি ইউ থাকে, এই জায়গায় যদি কি থাকে এ থাকে, এই জায়গায় যদি সি থাকে, এই জায়গায় যে অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে সেটার নাম কি হবে? মিথিওনিন। তাহলে আমরা একটা টিআরএন এর কয়টা বাহু পাবো? 5টা বাহু। একটাকে ডি, একটাকে টি, একটাকে অতিরিক্ত, একটাকে অ্যান্টিকোডন, একটাকে কি বলা হবে? একটাকে বলা হবে অ্যামিনো অ্যাসিড সংযুক্তি স্থান। মাঝে মাঝে এই ক্রমটা কোয়েশ্চেন আসে, এটা কিভাবে থাকে? সিসিএ, যে জায়গায় অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয় সেটাকে বলা হয় অ্যাকসেপ্টর, মানে দুইটা প্রাইম, একটা হলো 5 প্রাইম, একটা হলো 3 প্রাইম। 3 প্রাইমে হচ্ছে অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়, সবসময় 3 প্রাইমে অ্যামিনো অ্যাসিডটা সংযুক্ত হবে। এটা হচ্ছে এটা এটা কি থাকে? সিসিএ। তাহলে 3 প্রাইমের এই সিকোয়েন্সটা ফিক্সড, এটা সিসিএ হিসাবে থাকে। এই এই বলা হবে টিআরএন এর মধ্যে দুইটা বাহু গুরুত্বপূর্ণ, একটা হলো অ্যান্টিকোডন বাহু, আর একটা হলো অ্যাকসেপ্টর বাহু। এই অ্যাকসেপ্টর বাহুর মধ্যে অ্যামিনো অ্যাসিড থাকে, অ্যান্টিকোডন বাহুর মধ্যে কি থাকে? অ্যান্টিকোডন থাকে। এবার যদি আপনি না বুঝেন, তাহলে আমার আর কিছু করার থাকবে না। দেখেন, তাহলে এই তিনটা হলো কি? কোডন। এই তিনটা হলো কি? কোডন। কোডন কি? জি জি। তাহলে এই বিপরীত অ্যান্টিকোডন কি? দেখেন, এই কোডনের বিপরীত অ্যান্টিকোডন কি? সি ইউ। তাহলে জি এর বিপক্ষে কি? সি। এর বিপক্ষে কি? ইউ। জি এর বিপক্ষে কি? সি। এটা কি? এটা অ্যান্টিকোডন। তাহলে কোডন যে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে সেটা নিয়ে আসার দায়িত্ব কার? অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ। তাহলে যেই টিআরএনএ এর সাথে অ্যান্টিকোডনটা মিলে, সেই টিআরএনএ কি করে? সেই টিআরএনএ অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসে। তাহলে অ্যান্টিকোডন রিজিয়নের, দেখ, অ্যান্টিকোডন রিজিয়নের সাথে এমআরএনএ এর কোডন সংযোজন হয়, অনুক্রমে একটা অ্যামিনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। তাহলে এই অ্যান্টিকোডনের সাথে কি হয়? কোডনের সংযুক্তি হয়। তাহলে কোডন যদি এ ইউ জি হয়, অ্যান্টিকোডন ইউএসসি। কোডন যদি সি সি জি হয়, অ্যান্টিকোডন জি জি সি। কোডন যদি ইউএসসি হয়, অ্যান্টিকোডন এ ইউ জি। ঠিক আছে, তাহলে এভাবে আসবে। তাহলে এটা হলো অ্যান্টিকোডন, উপরেরটা, নিচেরটা হলো কি? কোডন। তাহলে টিআরএন এর কাজ কি? টিআরএন এর কাজ হলো অ্যান্টিকোডন অনুযায়ী কি করে? অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে। ঠিক আছে, তাহলে আমি যদি একটু সর্বশেষ বলি, এই যে মনে করেন ইউএসজি, এই ইউএসজি যদি আমি বলি, তাহলে এটা একটা এমসিকিউ। তাহলে ইউএসজি যুক্ত, ইউএসজি এর জন্য যে কোডন, ইউএসজি হলো কোডন, তাহলে এই কোডনের অ্যান্টিকোডন কোনটা?
দেখেন ইউএসজি এর এই কোডনের অ্যান্টিকোডন কোনটা, আমরা যদি মনে করলাম এটা হলো অ্যান্টিকোডন, তাহলে এখানে 4টা টিআরএনএ আছে। তাহলে এই যে এই কোডন যুক্ত বলা হবে এমআরএন এর জন্য কোন টিআরএনএটা অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। যেই টিআরএন এর মধ্যে অ্যান্টিকোডন এ সি ইউ, যে টিআরএন এর মধ্যে অ্যান্টিকোডন জি জি এ সি, যে টিআরএন এর মধ্যে অ্যান্টিকোডন এ টি সি, অথবা যে টিআরএন এর মধ্যে অ্যান্টিকোডন এ ইউজি। আপনারা এটা আনসার বলবেন আমাকে যে এই কোডনের জন্য কোন টিআরএনএটা কি করবে, অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। এখানে কোন টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে, এই যে এই টিআরএনএ, কারণ এটা অ্যান্টিকোডনের সাথে কি করে মিলে গেছে। ঠিক আছে, আপনারা একটু কষ্ট করে এটা দেখবেন। এবার আসেন জেনেটিক আরএনএ। নর্মালি এই যে মনে করেন বাবা কালো, সন্তান কালো, তাহলে এই বাবা থেকে সন্তান যে কালো হয়েছে, তাহলে বাবা থেকে বৈশ্যটা কোথায় আসলো, সন্তানে আসলো। এই বাবা থেকে বৈশ্যটা সন্তানে নিয়ে আসে কে, ডিএনএ। নর্মালি বংশগতীয় বৈশিষ্ট্য বহন করে কে, নর্মালি বংশগতীয় বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বহন করে ডিএনএ, বহন করে কে, ডিএনএ। কিন্তু কিছু কিছু ভাইরাস আছে, মনে করেন হলো টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস, মনে করেন হলো করোনা ভাইরাস। এই কিছু কিছু ভাইরাস আছে যাদের ডিএনএ থাকে না, যাদের ডিএনএ থাকে না, যাদের মধ্যে শুধু কি থাকে, যাদের মধ্যে শুধু আরএনএ থাকে, যাদের মধ্যে কি থাকে, শুধু আরএনএ থাকে। তখন এই যে করোনা ভাইরাস থেকে যদি নতুন করোনা ভাইরাস তৈরি হয়, তাহলে এই যে এই করোনা ভাইরাস থেকে এই করোনা ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে আসার জন্য দায়িত্ব কে নিবে, আরএনএ নেবে। যেহেতু এখানে ডিএনএ থাকে না, তাহলে ডিএনএ যদি থাকে না, তাহলে করোনা ভাইরাস, এই যে মনে করেন এটা হলো বাবা করোনা ভাইরাস, এটা হলো বাবা করোনা ভাইরাস, এটা হলো কি, এটা হলো সন্তান করোনা ভাইরাস। তাহলে আমার বাবা থেকে সন্তানে যদি বৈশিষ্ট্য নিয়ে আসতে হয়, নর্মালি নিয়ে আসে কে, ডিএনএ। কিন্তু করোনা ভাইরাসে কি ডিএনএ আছে, এটা যদি করোনা ভাইরাস যদি আমরা বলি, এটা হলো করোনা ভাইরাস, করোনা ভাইরাসে কি ডিএনএ আছে, নাই, কি আছে, আরএনএ। তাহলে এই 1 নাম্বার করোনা ভাইরাস থেকে 2 নাম্বার করোনা ভাইরাসে বৈশিষ্ট্য নিয়ে আসার জন্য যে দায়ী, সেটা হলো কি, আরএনএ। তাহলে যে সকল ভাইরাসে ডিএনএ থাকে না, সেই সকল ভাইরাসে বংশগতীয় বৈশিষ্ট্যগুলো বহন করে কে, আরএনএ। আর সেই আরএনএটাকে আমরা কি বলি, জেনেটিক আরএনএ। ঠিক আছে, যেমন করোনা ভাইরাস, এইচআইভি, টিএমবি ভাইরাস, এগুলোকে বলা হবে জেনেটিক আরএনএ। মাইনর আরএনএ, এটা কিছু কিছু আরএনএ আছে যারা আসলে প্রোটিনের সাথে মিশে এনজাইম গঠন করে, মানে এনজাইমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তাহলে কিছু কিছু আরএনএ আছে যারা প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো গঠন করে বা এনজাইমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তাহলে যে সকল আরএনএ প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো গঠন করে বা এনজাইমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, এগুলাকেই বলা হবে মাইনর আরএনএ। এটা মেনলি রাইবোজোমে মেনলি পাওয়া যায়। ঠিক আছে, যাই হোক এগুলো আমরা আসলে বলবো না, মাইনর আরএনএ আমাদের কোনো জায়গায় পরীক্ষায় আসবে না। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা যদি বলি, আমরা আমরা একটু আমরা আসলে একটা কোয়েশ্চেন রেখে যেতে চাই আপনাদের কাছে। তাহলে আমরা বলবো, প্রথম কোয়েশ্চেন, কোডন থাকে কোথায়, কোডন থাকে, আমরা যদি বলি 4টা অপশন দিলাম আপনাদেরকে। ঠিক আছে, একই একই অপশনে আমরা, এটা হলো একই অপশন, এরপর আমরা আরেকটা দিলাম অ্যান্টিকোডন কোথায় থাকে, অ্যান্টিকোডন থাকে, একই অপশন। তাহলে আপনারা এই চারোটা অপশন এখানেও ব্যবহার করবেন, একই অপশন। আনসার আপনারা আমাদেরকে আগামী ক্লাসে লিখে দিবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।